কখনো যোগ করছে, কখনো বিয়োগ করছে, কখনো ভাগ করছে, কখনো ভাগশেষ বের করছে, এই কাজগুলো করছে। এখন ওই যে আমরা জানি যে ফাংশনের কাজ তো করবে, বাট ইনপুট দিতে হবে। এই জন্য কি করা হলো, ফাংশন যখন কল করা হচ্ছে তখন কি করা হইতেছে, ফাংশনে একটা প্যারামিটার পাস করতে হচ্ছে, তাই না? যে পোস্ট কেন পাঠাইলো বলেন তো? সব ভ্যালুগুলাই কিন্তু পোস্টের মধ্যে আছে, তাই না রাশেদ, তানভীর আছেন তো নাকি? আচ্ছা, থাকেন আর কি, একটু কষ্ট করে 2-3 ঘন্টা থাকেন, তারপর চলে যান। ওই তো 2-3 ঘন্টা থাকলেই হবে, 4 ঘন্টা থাকা লাগবে না। মাঝখানে তো আধা ঘন্টা ব্রেকই আছে না, সো সব মিলে ঝিলে আর কি 3 ঘন্টা থাকলেই হবে। এনিওয়ে, আমরা এখানে দেখেন মিনিক্যাল ফাংশন ডেটা। সো এখানে আমরা জানি যে এই ফাংশন কি দিয়ে, তার তো সে একটা কাজ করবে, বা কাজটা সে কি দিয়ে করবে, ওই জিনিসটা আমরা যে ইনপুট দিয়ে দিলাম, এই যে পোস্ট দিয়ে দিলাম যে তুমি এটার মধ্যে আছে তোমার যা যা লাগবে। সো এই যে এটাকে রিসিভগুলো ডেটা, দেন এখান থেকে ডেটা থেকে এগুলো বের করে আমরা নিলাম, নিয়ে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রেখে তারপরে কাজ করলাম। $post না, বাট এখানে আমি যদি আমি পোস্টটা না লিখি, হ্যাঁ, এবং এখানে যদি ডেটা না লিখি, এখানে যদি ডিরেক্ট পোস্ট লিখি তাহলে কাজ করবে। এখানে ফাংশনের প্যারামিটার কখনো পোস্ট হওয়া যায় না, এটা একটা ভেরিয়েবল হওয়া লাগবে। আর পোস্ট তো গ্লোবাল অ্যারে নিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ। বাট আপনি যদি মনে করেন যে এখানে আমরা পোস্ট দিব না, এখানে আমরা পোস্ট পাঠাবো না, এখানে আমরা ডিরেক্ট লিখবো $_পোস্ট, এই ক্ষেত্রে কাজ হবে। কিন্তু বড় বড় কাজ যখন করতে যাবেন সামনে, তখন গন্ডগোল লাগবে, কারণ পোস্ট তো গ্লোবাল অ্যারে, তাই না? যখন সাবমিট হবে সব তো পোস্টে চলে যাবে। সো আপনি চাইলে এখান থেকে পোস্ট থেকেও নিতে পারেন, কিন্তু দিস ইজ নট রাইট প্র্যাকটিস। গুড প্র্যাকটিস কি, ফাংশন যখন কল হচ্ছে, প্যারামিটার পাঠানো হচ্ছে, এখান থেকে তাকে রিসিভ করতেছে কোনো একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ডেটা, দেন ওনার থেকে আমি এইগুলো নিচ্ছি একটা করে। ওনার থেকে আমি এইটা নিলাম, ওনার থেকে আমি এইটা নিলাম, ওনার থেকে আমি 3টে জিনিস নিলাম, নিয়ে 3 জায়গায় রাখলাম, এবার ওগুলোকে নিয়ে আমি কাজ করলাম। তো এইভাবে এই ফাংশন, তো ফাংশনের এখানে দেখেন এই যে ফাংশন শুরু হচ্ছে, এই জায়গাটা আমাদের অনেকের ভুল হবে। এই যে ফাংশন মিনিক্যাল, এই যে এখান থেকে এখানে আমি সিলেক্ট করে রাখলাম। তো বেটার আমরা এখানে না দেখে আমরা নেটবিনসে দেখি, কারণ নেটবিনসে আমরা অভ্যস্ত। সো এই যে মিনিক্যাল ফাংশন, হ্যাঁ পাওয়া গেছে, তাই না? এটা আমরা অভ্যস্ত বেশি আর কি। সো এখানে একটা জিনিস আমরা মানে দেখা যাচ্ছে যে দেখেন যে এখানে এই যে ফাংশন মিনিক্যাল এখান থেকে শুরু হচ্ছে, এই যে এখানে আমি ধরলাম, কার্সারটা রাখলাম, এখানে একটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে, এবং দেখেন এখানে আবার ইয়েলো কালার শেষ হচ্ছে না, এই এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটাকে কি বলা হচ্ছে? ডেফিনেশন, তাই না? ফাংশনের 2টা পার্ট আছে, একটা হচ্ছে কলিং, একটা হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, অবশ্যই এটা তো ফাংশনের বডি, বাট এটাকে পুরোটাকে বলা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। সো ফাংশনের, হ্যাঁ, আর নিচে হচ্ছে কি ফাংশনের কলিং। এখানে একটা জায়গা আমরা মোস্টলি অনেকে যেটা করবো, এই ফাংশনের কলিংটা আমরা যদি এখানে না দিয়ে, আমরা যদি এখানে দিই, তাহলে হবে না? কেন হবে না? কারণ এটা হচ্ছে ফাংশনের স্কোপের মধ্যেই, স্কোপ বলা হচ্ছে। এই যে দেখেন এখান থেকে শুরু করে ফাংশন মিনিক্যাল ডেটা, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে কি ফাংশনের স্কোপ বা ফাংশনের বডি বলতে পারেন। তো ফাংশনের বডির মধ্যে কখনো ফাংশন কলিং হয় না, ফাংশনের কলিং হয় কোথায়? বাইরে, ফাংশনের বডির বাইরে। এই জায়গাটায় কিন্তু আমরা একটু খেয়াল রাখবো যে ফাংশনের কলিংটা কোথায় হচ্ছে। এখন আমরা বুঝবো কিভাবে যে ফাংশনের মধ্যে আছি না বাইরে আছি? এটা বোঝার উপায় হচ্ছে, সবচেয়ে সহজ উপায়, সেটা হচ্ছে যে এই যে ফাংশনের নাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন না? এখানে একটা মাউসের কার্সারটা রাখলেই দেখেন এখানে হলুদ কালার হয়ে গেছে। এবার নিচের দিকে আসবেন, দেখেন একটা হলুদ, মানে এইখানে এর আগ পর্যন্ত হলো ফাংশন, এরপরে ফাংশন শেষ। সো আমি এখানে কল করে দেব, ভেরি সিম্পল। এইটা যদি ফাংশন কলিংটা যদি অন্য কোথাও করতাম তাহলে কি কাজ করতো না? অবশ্যই করতো। আমি যদি এটাতে মনে করেন এখানে না দিয়ে আমি একবার নিচে দিব, কোনো সমস্যা নেই, কাজ করবে। এখানে দিব, দেন কোনো সমস্যা নাই, কাজ করবে। আপনি যদি অন্য কোনো পেজে দেন, সেখানেও কাজ করবে, শুধুমাত্র কি করা লাগবে? ডেফিনেশনের সাথে লিঙ্ক থাকা লাগবে।
সো ফাংশনের কলিং আমি আফগানিস্তান থেকে করতে পারি, সমস্যা নাই। আমার ফাংশন আছে তাজিকিস্তান, উজবেকিস্তান, কোনো সমস্যা নাই, তাই না? কাজ করবে আর কি, ফাইন। ইনক্লুড আমরা দেখি না, এটা একাধিক ফাংশন থাকবে এক পেজের, ওইটা দেখানো হয় নাই, ওটা দেখবেন দাঁড়ান আমরা। হ্যাঁ হ্যাঁ ফাইন, ওটা দেখানো হয় নাই, ওটার জন্য সিনট্যাক্স আছে আর কি। যাই হোক, সো আমরা ফাংশন এভাবে লিখতে পারলাম, তাই না? ইফ সেটের মধ্যে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। এখন আমার এখানে যে কাজটা, যখন প্রিন্টার, এই ফাংশন, এটা একটা ফাংশন না, এটাকে আমি সেটের মধ্যে লিখছি? লিখিনি কিন্তু, কারণ এটা আমার সবসময় দরকার। আমার যখন দরকার হবে তখন আমি ওভাবে ইউজ করবো আর কি। ফাংশনের কলিংটা সবার উপরে, হ্যাঁ ইফ সেটের বাইরে আমরা করে দিতে পারি, বাট এই ফাংশনটা সবসময় তো আমার লোড হওয়ার দরকার নাই। হ্যাঁ, এই ফাংশনটা কখন কাজ করা হবে? যখন আমার প্লাসে ক্লিক করবে, তাই না? না, কল না করলে কাজ, ডেফিনেশন নিয়ে এসে চুপচাপ বসে থাকবে। হ্যাঁ, এটা করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা যখন এরকম কোডিং করব, তখন তো দেখা যাচ্ছে একটা পেজে আমাদের যত ওই ওয়েবসাইটে যত ফাংশন আছে সব এক জায়গায় রেখে দিব। ওইটাই তো, ফাংশনগুলোকে সব আলাদা পেজে রাখতে হয়, আলাদা ফাংশন ডেফিনেশন আমরা একটা পেজ করে। আমরা একটা প্রোগ্রাম মাত্র করছি ফাংশন দিয়ে, তাই না? এবার আমাদের আরো আজকে 3-4টা প্রোগ্রাম করব, ফাইনালি আমরা একটা পেজে ফাংশনগুলোকে রাখবো, দেন ওইগুলোকে, হ্যাঁ হ্যাঁ ওগুলোকে নিয়ে কিভাবে কাজ করা যায় বিষয়টা দেখবো আর কি। সো আমরা প্রথম যে আমাদের 13 ক্লাসের কি কি প্রবলেম সলভ হয়েছিল দেখি তো, 3 এর মধ্যে কি আছে। আচ্ছা, জাস্ট এ মিনিট। array, method, mini calculator, n সংখ্যক সংখ্যা প্রিন্ট এবং এদের যোগফল। D14 নামে একটা প্রজেক্ট ফোল্ডার করে কাজ শুরু করেন সবাই। আমি এখানে একটা প্রবলেম, D15 রাইট, হ্যাঁ। সো এখান থেকে আমি একটা প্রবলেম দেখাই দেবো, সেই প্রবলেমটা সলভ করতে হবে। আপনারা প্রথম প্রবলেমটা সলভ করছি না আমরা? এই 3 নাম্বার প্রবলেমটা করেন, 3 নাম্বার প্রোগ্রামটা সলভ করেন ফাংশন ইউজ করে। 2 নাম্বারটা বাদ দেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, প্রজেক্ট ফোল্ডার ডে 15 নামে। ভালো আছেন? ঠিক হয়ে গেছেন একবারে? আজকে মিটিং আছে? জানি না তো, মেসেজ দিয়েছে নাকি তৈরি করে নিব এখন। ডে 15 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিচ্ছি, আমরা একে বলবো কি example2, বা আমরা একে বলি odd নাম্বার। odd number function। so odd number function dot php নামে আমরা একটা ফাইল তৈরি করে নিলাম। এখানে এসে প্রথমে ডিজাইনটা করতে হবে। সো ডিজাইনের জন্য টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম। টেবিলটা থাকবে কার মধ্যে? ফর্ম বাবাজির মধ্যে। আর ফর্মের মধ্যে একটা অ্যাকশন থাকে, একটা মেথড থাকে, পোস্ট। আজকে বাংলাদেশে খেলা আছে না? কার সাথে? উফ, কালকে যে খেলাটা ভালো লাগছে, ইন্ডিয়া ঠিক আছে, কার কার ভালো লাগছে বলেন তো? খুব ভালো লাগছে না? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অসম অসম। যারা কথা বলতেছে না তাদের মনের মধ্যে মনে অন্য কিছু আছে মনে হয় আর কি। এরা বিতর্কত হবে, মানে এই যে কালফিট টাইপের, কালফিট একটু পছন্দ করেন। না আসলে এখন আমি ইন্ডিয়াটা কেউ পছন্দ করে না, ঘটনা কি? তাসকিনের 2 নম্বরে শুরু করছে, তাই না? তাসকিন রেনিয়া হুদাই। আমার বেশ কয়েকটা ফ্রেন্ড ছিল, ওরা ইন্ডিয়ার সাপোর্ট করতো আর কি, খুব ভালো ইন্ডিয়ার সাপোর্ট। এখন ইন্ডিয়া দেখতে পারে না। শত দেশের সাথে তো এটা হয় না, তাই না? ওই জায়গাটা কিন্তু সবাই যে যাই বলি। সো স্টার্টিং নাম্বার, টাইপ দিয়ে দিলাম নাম্বার, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, এন্ডিং নাম্বার, result, text area, submit, button, submit। বামে লিখতে হয় এটা বলতে পারতেছি না, দেখতে হবে আর কি। দাঁড়ান করে দেখি আমরা, ঠিক আছে? সো প্রোগ্রামটা রান করাই, ব্রাউজারে যাই, বাম দিক থেকে দিতে হবে, এটা শিওর। সো লোকালহোস্ট লিখি, লোকালহোস্ট লিখলাম, এরপরে যাবো কোথায়? ব্যাস 19 ডে 15 এর মধ্যে অড নাম্বার ফাংশন। সো আমাদের আউটপুটটা কিন্তু চলে আসছে। আমরা এটাকে একটু বড় করে নেই রেজাল্টটাকে। সো টেক্সট এরিয়ার মধ্যে কি দিব? কলস,
কলাম বললাম 40টা, আর রোজ কত হবে? রোজগুলো দিলাম 6টা, মোটামুটি বেশ বড় হয়ে যাবে এখন, তাই না? বেশ বড় হয়ে গেছে। So this is our output and this is our code. এবার আমরা এই কোডের মধ্যে PHP স্ক্রিপ্ট লিখবো, খেয়াল করেন। প্রথমে কি করতে হবে? ইনপুটগুলা চেক করতে হবে। ইন্ডিয়া মনে হয় এবার বাদ হয়ে যাবে, দেখেন। আসাম থেকে বাদ। খুবই সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়ছে, অস্ট্রেলিয়া তো বাস দিবেই। অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে, পাকিস্তানের সাথেও এবার একটা হারার চান্স। পাকিস্তান পারবে না ইন্ডিয়ার সাথে। এবার গেমসে নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা যাওয়ার চান্স আছে ফাইনাল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা তো ইন্ডিয়াতে টপ। গতবার বিশ্বকাপটা কিন্তু সাউথ আফ্রিকায় নেয়, ভাগ্যের জোরে নিউজিল্যান্ড ওই দিন জিতে গেল না সেমিফাইনালে। খুব কষ্ট পাইছিলাম। সাউথ আফ্রিকার যে দল, ওদের বিশ্বকাপ নেওয়া উচিত একবার। বুঝি না, এই কিন্তু সব বস যারা ক্রিকেট বুঝে, আমার মনে হয় সাউথ আফ্রিকা, তাই না? ওরা ক্রিকেট বুঝে। ইন্ডিয়ার আর 2টা খেলা আছে, পাকিস্তান আর অস্ট্রেলিয়া। বাংলাদেশে আছে, বাংলাদেশে তো হারবেই, ইন্ডিয়া হারবে ইনশাল্লাহ। বাংলাদেশ তো একটা দিচ্ছে, তাই না? ইয়ের সাথে আজকে কার সাথে খেলা? পাকিস্তান পারবে না বাংলাদেশ। পাকিস্তানের কোনো টিমই না আসলে, ফালতু একটা টিম। হ্যাঁ, আনপ্রেডিক্টেবল। এই জন্যই স্যার পাকিস্তান ইন্ডিয়ার এগেইনস্ট একটা হবে, প্রেডিক্টেবল তো স্যার। সারা বছর হেরে আসছে, ভাগ করে দিতে যেতে পারে। তাহলে এবার কি করব? আমরা অ্যারেটা চেক করি আসে কিনা। ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন স্টার্টিং নাম্বারে আমরা দিলাম 1, এন্ডিং নাম্বার দিলাম 10, আমরা বললাম সাবমিট। সো স্টার্টিং নাম্বার এগেনস্টে 1 চলে আসছে, এন্ডিং নাম্বার এগেনস্টে 10 চলে আসছে, সাবমিটের ভ্যালু চলে আসছে, কি বাটনের ভ্যালু চলে আসছে সাবমিট। তার মানে আমার অ্যারে ইনপুটগুলো ঠিকঠাক মতো আসতেছে। এবার আমি কি করব? এবার আমি চেক করব যে আমার বাটনে ক্লিক করছে কিনা, তাই না? কারণ বাটনে ক্লিক করলেই তো কাজগুলো হবে। তো ই সেটের মধ্যে আন্ডারস্কোর পোস্ট বাচন নিয়ে নিলাম। এবার কি করব? এবার একটা ফাংশন লাগবে, কারণ ফাংশনে তো সব কিছু করবে। ফাংশন আমি বললাম যে অড নাম্বার, তো ফাংশন নিয়ে নিলাম, ফাংশনের ডেফিনেশন। তো ফাংশনের ডেফিনেশনটা এখানে দিলাম। এবার ফাংশন তো কোনো কিছু কল করতে পারে না, সো কলিংটাও আমরা চাইলে অড নাম্বার ফাংশনটা কল করলাম। সো অড নাম্বার বের করবে, কিসের অড নাম্বার বের করবে? পোস্টের অড নাম্বার। সো পোস্টটাকে এখানে রিসিভ হচ্ছে কি দিয়ে? ডেটা দিয়ে। এবার এখানে এসে আমি স্টার্টিং নাম্বারটা বের করব কোথা থেকে? ডেটার মধ্যে আছে না? এবার স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। এবার আমি কি করব? বলে দিলাম শুধু বেজের সংখ্যাগুলো তো দেখাবে, বললাম ফর $, i ইজ ইকাল টু কি হবে?
starting number $i is less than or is equal to ending number, এবার বলবো $i প্লাস প্লাস, ঠিক আছে না? এভাবে আমি লুপটা ঘোরাচ্ছি। এবার এখানে আমি কি চেক করবো? এখানে এসে আমি যেভাবে বলে দিই ইফ, দেখেন এখানে ইফ বললাম না, এখানে বললাম ইকো $i, তাহলে কি আসবে বলেন তো এবার? দুইটার মধ্যে সবগুলো নাম্বার দেখা 1 এখানে বললাম যে 9, 19 এখানে বললাম 22, সাবমিট ক্লিক করলাম, 19 20 21 22 দেখাচ্ছে না? সবগুলো কিন্তু দেখাচ্ছে। আমি একটা কাজ করি, এখানে একটা স্পেস দিয়ে দিই কনকেট করে, তাই না? এবার ভালো বোঝা যাবে। 19 20 21 22 দেখাচ্ছে না? বাট আমার টার্গেট কি? এদের সবগুলো কি দেখাবে না? দেখাবে কি? শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো দেখাবে। তাহলে এখানে থেকে আমি বেজোড় সংখ্যা কিভাবে নিয়ে আসতে পারি দেখেন। আমি যদি এভাবে বলি ইফ $i ভাগশেষ, কোনো সংখ্যাকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে সেটা কি? কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় সেটা কি? যোগ। আর যদি ভাগ না হয় বিজোড়। ভেরি সিম্পল। সো আমি এখানে বলে দিলাম কি ইফ I mod 2, স্যার আই মডিফাই ইকুয়াল কেন স্যার? ও সরি হ্যাঁ, ইফ I mod 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ইফ I mod 2 অর্থাৎ কি i রে, এখানে i এর মধ্যে কত আসবে? আমরা দেখলাম i কে প্রিন্ট করি কখন আসবে 1। সো 1 রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1। তাহলে মানে কি কন্ডিশন ট্রু না ফলস? ভিতরে আসবে না। আমি এখানে বললাম ইকো $i, না ভিতরে তো আসবে, কারণ কন্ডিশন কি? কন্ডিশন তো ট্রু, কারণ আমি বলছি কি I mod 2 is not is equal to 0, মানে 0 না, 0 না। তার মানে i এর মধ্যে কত আছে? 1। 1 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1, মানে ভাগশেষ কত হয়? 1। সো 1 আর 0 কি সমান? সমান না। আমি এখানে বলছি এইটা আর এটা কি হবে না? সমান হবে না। নট ইকুয়াল টু মানে কি? সমান না। আমি বলে দিছি যে এইটা এবং এইটা সমান না, তাহলে তুমি ভিতরে যাও কাজটা করো। তাহলে প্রথমবার যখন স্টার্টিং নাম্বারের মধ্যে এখানে কত আসবে? 19। সো 19 রে যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ কি 0 হয়? কখনোই 0 হবে না, 1 হবে। তার মানে এই কন্ডিশনটা কি হবে? ট্রু হবে না ফলস হবে বলেন তো? ট্রু হবে। ফাইন। কারণ কি আমি এখানে বলছি যে এটাতে ভাগ করলে এটা হবে না, 0 হবে না। আসলে 0 হয় না, আউটপুট দেখালো। এবার কত আসবে? 20। সো 20 রে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হয়? তাহলে আমি বলছি যে এইটা আর এইটা ভাগশেষটা 0 হবে না, কিন্তু ভাগশেষটা 0 হয়ে গেছে। তার মানে কন্ডিশনটা কি? ফলস। সো ভিতরে আসবে না। আবার 21 দেখাবে, বুঝেন না? এভাবে কিন্তু রেশনগুলো আসবে না। দেখলাম আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এবার কি দেখাচ্ছে? 19 আর 21। স্যার আমাদের বাক্সের মধ্যে দেখাতে চাই। হ্যাঁ, বাক্সের মধ্যে, বাক্সের মধ্যে দেখাবো আমরা। আলটিমেটলি টার্গেট আমাদের ওইটাই, 19 আর 21। এই বাক্সের মধ্যে দেখাতে চাইলে কি করতে হবে দেখেন, বলেন তো কি করতে হবে? আমরা দেখাইছিলাম না করে রিটার্ন করতে হবে। এটা একটা ভেরিয়েবলে রাখতে হবে বাংলা। আমি একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, যার মধ্যে আমি ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক রাখলাম, মানে এটা ফাঁকা, কিছুই নাই, ঠিক আছে? এবার আমরা এখানে যদি এভাবে বলি, এখানে ইকো না করে আমরা যেটা করতে পারি $result ডট ইকুয়াল কি হবে? $i, এবং এটাকে রিটার্ন করবো কোথায়? এখানে না, না স্যার ফলোপের বাইরে। ফর লুপের বাইরে। থ্যাংক ইউ। সো কোথায় রিটার্ন করতে হবে? এই যে দেখেন, ফর লুপের বাইরে বলতে আর কি, আমি যদি এখানে দিই তাহলে তো সমস্যা নাই, এখানে দিলে হবে না। এইখানে দিতে হবে, তাই না? বাইরে। এইখানে দিতে হবে কি? রিটার্ন। সো এখানে কেন দিতে হবে? আর তো স্যার প্রত্যেকবার এটা লুপে চলতে চলতে বারবার রিটার্ন করবে। কারণ লুপের মধ্যে কি, সে এখানে আসার পর্যন্ত কি কাজগুলো বারবার করতেই থাকবে, তাই না? সেই জন্য একবারে সব যোগ বিয়োগ গুণ ভাগ যখন করা হয়ে গেল, মানে কাজ শেষে সে ফাইনালি রেজাল্টটাকে কি করবে? রিটার্ন করবে। এবার যদি রিটার্ন করলো, রিসিভ করবে কোথায়? এখানে। আমি এখানে যে কোনো নাম দিয়ে ধরতে পারি, রেজাল্ট নাম দিয়ে ধরলাম।
যেই কোনো নাম দিয়ে ধরা যেতে পারে এখানে। আমি এখানে বিআইটিএম দিয়ে ধরলাম, বিআইটিএম এর মধ্যে অড নাম্বারগুলো চলে আসলো। এবার আমি কি করব, দুই টেক্সট এরিয়ার মাঝখানে যদি আমি বলে দিই পিএসপি ইফ, অনেকভাবে কাজটা করা যায়, এভাবে কিন্তু অনেক সহজে হয়ে গেল। খেয়াল করছেন, ইফ ইসেট যদি বিআইটিএম কে পাও, ইকো করবে কাকে? বিআইটিএম কে। বাস, মামলা ডিসমিস, আসামি খালাস। গতকালকে রাত্রে একটা নাটক দেখতেছিলাম হুমায়ুন আহমেদের, উড়ে যায় বক্ষ পাখি, দেখছেন? দেখেন নাই? কি কর? হ্যাঁ রিয়াজ আছে, রিয়াজের নাম থাকে হচ্ছে ভুলে গেলাম নামটা, ধারাবাহিক নাটক একটা আর কি, অনেক আগের। হ্যাঁ জালালউদ্দিন থাকে রিয়াজের নাম। সো ইফ ইসেট বিআইটিএম ইকো বিআইটিএম, ফিনিশ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই। এবার দেখেন আমার রেজাল্টটা কিন্তু এবার আমার এখানে চলে আসছে, তাই না? মামুন হয়েছে এটা, এই যে কোড দেখেন, কাজটা করে ফেলেন। অড ইভেন দুইটাই হয়ে গেছে যাদের, তারা কি করবেন বলেন তো? তাদের পরের প্রবলেমটা সলভ করেন। আসে না? কি প্রবলেম দেখেন তো। রুবেল একটু এদিকে আসেন না। রুবেল কই? আসেননি? আসেন একটু দেখেন। আমাদের তো কি কি হয়ে গেছে বলেন তো? অড নাম্বার হয়েছে, তাই না? ইভেন নাম্বার হয়ে গেছে, ধারার যোগফল হয়ে গেছে। সো দুইটা প্রবলেম আমি একটু করে দিচ্ছি, খেয়াল করেন। ইভেন নাম্বার ফাংশন, ইভেন নাম্বার ফাংশন ডট পিএসপি নামের আমরা একটা ফাইল নিলাম। এখানে এসে কি করবো বলেন তো? অড নাম্বারে যা ছিল সব কপি, ইভেন নাম্বারের মধ্যে কি করে দিবেন? পেস্ট। এখানে শুধু কি হবে? ডাবল ইকুয়াল হবে, আর কিছু না। এবার চেক করি, দেখেন আমাদের ইভেন নাম্বারটাও কিন্তু হয়ে গেছে। অড নাম্বারটা হয়েছে মামুন। ইভেন নাম্বারটা কি করলাম বলেন তো? শুধু ওই নট ইকুয়াল থাকে ইকুয়াল। বুঝতে পারছেন না বিষয়টা? দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, হ্যাঁ তাহলে ইকুয়াল ইকুয়াল 1 হবে। হ্যাঁ সেটাও আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এখানে যে নট ইকুয়াল যদি এখানে বলেন 1, হ্যাঁ সেটাও হবে, একই কথা, যে লাও সেই কদু, তাই না? সো এটা আর কি একটা করলেই হবে। সো ইভেন নাম্বার, তাহলে এখন এখানে যদি দেই 1, এখানে যদি দেই 10, এবার যদি সাবমিটে ক্লিক করি কি আসতেছে? 2, 4, 6 আর 10 জোড় সংখ্যাগুলো আসতেছে। ঠিক আছে, ফাইন। সো এবার একটা ডায়নামিক কাজ করতে হবে। ডায়নামিক কাজ থেকে এই কাজটা করেন। ইয়া সোহেলের হইতেছে, আপনার পাশে আপনার নামটা কি? রেজা না? রেজা তো হওয়ার কথা, তাই না? ফাইন। সো এবার যেটা করবেন দেখেন, এবার একটু খেয়াল করেন কি করবেন সবাই। এখানে আমি দিলাম 1, এখানে আমি দিলাম 5। না 15 তো হবে, ওটা তো ওটা করেন নাই? ওটা তো সহজ একবারে, হ্যাঁ ওটা শেষ, তাই না? ওটা করতে হবে না ফাংশন ইউজ করে। বাট এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে 1 স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, এখানে আরো একটা অপশন আসবে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। ভালো করে খেয়াল করেন কি বলি। হ্যাঁ ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট তিনটা। বাট এখানে ওই একইভাবে এখানে যে আমি ছোট থেকে বড় দিলাম, যদি বড় থেকে ছোট দিই তাহলে কি আসবে? বড় থেকে ছোট দিলে আসতেছে না। যে কোনো সংখ্যা দিক সেটা যেন আসে।
বড় থেকে দিলে তাহলে সে বড় থেকে নিচের দিকে যাবে। নিচের দিকে দেখাবে, ছোট থেকে দিলে সে ছোট থেকে নিচের দিকে দেখাবে। এবং এবার এখানে একটা অপশনই, একটা বাটনই দিবেন, মানে ডিজাইনটা হবে, ডিজাইনটা আমি এখানে লিখে দিচ্ছি, সে সবই করবে যে আপনি কি চাচ্ছেন। আমরা তো আলাদা আলাদা বের করলাম দিবেন, তাই না? সো এটা কিন্তু পারা উচিত আমাদের সবার। খেয়াল করেন, স্টার্টিং নাম্বার, এটা একটু প্যাচ লাগবে না আশা করি, নেগেটিভ কথা বলবো না আর কি। হ্যাঁ, এন্ডিং নাম্বার, ইনক্রিমেন্ট অ্যামাউন্ট, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে? শর্টকাট লিখে দিলাম। এরপর আপনি লিখবেন যে অড ইভেন, দুটো চেক বক্স। হ্যাঁ, যেটা চেক বক্স নেন বা ড্রপ, যেটা মন চায় নেন, বাটন নেন বা সিলেক্ট নেন, কোনো সমস্যা নাই। আমি এখানে রেডি বাটন দিয়ে দিলাম দুইটা, অড ইভেন। এবার এখানে যে রেজাল্ট, আচ্ছা এখন স্যার বিষয়টা ঘটবে কি, সাবমিট। হ্যাঁ, ডিক্রিমেন্ট ওগুলা এখানে ধরেন সে দিল 1, এখানে সে দিল 5, এখানে দিল 3, এবার দিল অড। না না, এইটা হবে না, এটা বাদ দেন, এটা দরকার নাই, শুধু মাঝখানেটাই রাখেন। তো 1 আর 5, ঠিক আছে? 1 আর 5 দিলে এবার অড দিল, তাহলে কি করবেন আপনি? 1 থেকে 5 পর্যন্ত অড সংখ্যাগুলো দেখাবেন। আচ্ছা এবার উপরে দিলে আবার এখানে দিল 1, এখানে দিল উপরে দিল 5, এখানে দিল 1, তাহলে 5 3 1, তাহলে এখানে উল্টার দিকে কি দেখাবে? অডও দেখাতে পারে, ইভেনও দেখাতে পারে, আচ্ছা যে কোনো দিকে হোক। ছোট থেকে ধরেন, ছোট থেকে বড়, এখানে 1 এখানে 5, সে বললো অড, অড দেখাবে। 1 5 ইভেন, ইভেন দেখাবে। আবার এখানে বললো 5, এখানে বললো কি 1 অড, উল্টা দিকে কি দেখাবে? ইভেন দেখাবে। আবার এখানে উপরে বড়, নিচে ছোট, এখানে কি বললো? ইভেন। তাহলে বড় থেকে ছোট কি দেখাবে? ইভেন দেখাবে। বিষয়টা কি ধরতে পারছেন? মানে যেদিকে দিক ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে বাদটা লাগবে, ওটা দিলে গন্ডগোল লাগবে। আচ্ছা স্যার এই প্রবলেমটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন। প্রবলেম বুঝতে পারছেন? যেভাবে করবে সেভাবেই দেখাবে। হ্যাঁ, অড ইভেন দুইটা। এবার এতক্ষণ তো আমরা ছিল নাই, মানে সে কোনো ডিসিশন নিতে পারে নাই। এবার সে ডিসিশন নেবে, সে অড দেখতে চায় না, সে ইভেন দেখতে চায়। সে যেটা দেখতে যাবে তাকে সেটাই দেখাইতে হবে আপনাকে। মানে কি সে অড আর ইভেন সিলেক্ট করে দিতে পারবে। আর কখনোই কিন্তু দোষ দেন না, স্যার হচ্ছে না, আপনি ভুল ইনস্ট্রাকশন দিবেন, তাহলে কি হবে নাকি? লাস্টের কথা বুঝে নেই স্যার। কোনটা? আমি ইনপুট দেওয়ার পরে আমাকে কি সিলেক্ট করে দিতে হবে যে অড অথবা ইভেন? কোনটা দেখাবে আমি হ্যাঁ হ্যাঁ, রেডিও বাটন বা চেক বক্স যেটা মন চাই দেন, রেডিও বাটনই দেন। মানে অড ইভেন বলে দিবে, যদি অড হয় তাহলে অড দেখাবে, মানে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার। এবার যদি অডে ক্লিক করে তাহলে কি দেখাবে? অড। আর যদি ইভেনে ক্লিক করে তাহলে কি দেখাবে? ইভেন। হুম, না আপনি সাবমিট তো পরে দিবেন, সাবমিটও থাকবে। দেখেন সাবমিটে কিন্তু আছে, রেডিও বাটন সিলেক্ট করে আপনি স্টার্টিং নাম্বার দিবেন, এন্ডিং নাম্বার দিবেন, আর অড দেখাবেন, ইভেন দেখাবে, সিলেক্ট করবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করলে আপনাকে ওই অনুযায়ী দেখাবে। যে কোনোটা হতে পারে, ছোট থেকে বড় হতে পারে, বড় থেকে ছোট হতে পারে। আমি কিন্তু দেখবো সবারটাই, যে বলবেন হয়েছে। ছোট থেকে বড় হতে পারে, বড় থেকে ছোট হতে পারে, অড হতে পারে, ইভেন হতে পারে। তাহলে মানে কোশ্চেন সবাই অড ইভেন ফাংশন, অবশ্যই ফাংশন ইউজ করে কিন্তু করতে হবে, দুটো একসাথে। সো ডিজাইনটা কেমন হবে?
কপি করে নিয়ে আসলাম আরেকটা ফাইল থেকে, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার, এরপরে কি হবে আর একটা রো হবে নতুন, ইউর চয়েস, সিলেক্ট চয়েস। ইনপুটের টাইপ হবে রেডিও, নিউমেরিক্যালটা কি হবে অড ইভেন, বা অড ইভেন না দিয়ে আমি বললাম যে টাইপ, কিসের টাইপ, হ্যাঁ নেম অপশন সিলেক্ট অপশন দিলে তো কাজ করছে আপনার? সিলেক্ট চয়েস না, ইনপুট টাইপ বললাম, ইনপুট টাইপ ভ্যালু দিয়ে দিলাম একটা, ভ্যালুতে কি হবে অড, আর এখানে কি দেখাবো অড। একই টিডির মধ্যে আরেকটা নিতে হবে, কিন্তু একই টিডির মধ্যে ইনপুটের টাইপ রেডিও, নেমটা কি চেঞ্জ হবে না, একই থাকবে, শুধু ভ্যালুটা চেঞ্জ হবে। ভ্যালুতে কি হবে ইভেন্ট, এখানে বলতে হবে ইভেন্ট ইভেন্ট। এবার চেক করি, ব্রাউজারে যাই, অড ইভেন্ট ফাংশন, এই যে এভাবে আসছে, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার অড অথবা ইভেন্ট। তাহলে তো আমাদের ওই ভ্যালুটা ওখানে দরকার ছিল না। কোনটা ভ্যালুটা না হলে কিভাবে কাজ করবেন আপনি, আপনি ধরতে হবে না যে অড কোনটা ইভেন্ট কোনটা, ভ্যালুটা তো নাম দিয়ে দিতেছেন। দুইটার নাম তো একই কিন্তু দুইটার ভ্যালু কিন্তু আলাদা। সো এখানে যখন আমি সিলেক্ট করব তখন পোস্টে কি যাবে বলেন তো, অড যাবে, আর এখানে যখন সিলেক্ট করব তখন পোস্টের মধ্যে ওই নাম আলাদা দিলে নেম দিয়ে দেওয়া যাবে না? না, আলাদা নেম যে আলাদা দিলে তো গন্ডগোল হয়ে যাবে। বলেন না না এক কি দিতে হবে, দুইটার নাম এক দিতে হবে, আলাদা দিলে হবে না, গন্ডগোল লাগবে। স্যার ভ্যালুটা দেওয়া দরকার। আপনি যে নামে দেন, আমি দিলাম জেড, কোনো সমস্যা নাই, এখানেও দিব কি জেড। স্যার ভ্যালুটা কি বসানো দরকার আছে? হ্যাঁ ভ্যালু না বসালে আপনি ট্র্যাক করবেন কিভাবে, আপনাকে এবার দেখেন আমি এটা করলাম না, এবার ইনপুটগুলো চেক করি জাস্ট, তাহলে বোঝা যাবে। দেখেন এই জন্যই বলা হয়েছে যে আগে ডিজাইন করবেন, ডিজাইনের পরে কি করবেন ইনপুটগুলো চেক করবেন। তো এখানে ইনপুটগুলো চেক করি আমরা, প্রিন্টারের মধ্যে কি যাবে পোস্ট। এবার চেক করি, দেখেন স্টার্টিং নাম্বার দিলাম 1, এন্ডিং নাম্বার দিলাম 10, বললাম অড, কি আসতেছে জেড এর মধ্যে কি আসছে অড আসছে। আবার স্টার্টিং নাম্বার দিলাম 1, এন্ডিং নাম্বার দিলাম 10, এখানে সিলেক্ট করলাম ইভেন্ট, এবার সাবমিট দিলাম, এবার জেডে কি আসছে, ইন্ডেক্স আমার একই থাকবে। সো যদি অড হয় আমি কি করব, এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, যদি অড হয় তাহলে এক ধরনের ডিসিশন নিব, যদি ইভেন্ট হয় তাহলে কি হবে আরেক ধরনের ডিসিশন নিবে। আমাদের ডিজাইনটা রেডি, আমাদের আউটপুটটা ছিল এরকম। আমরা ইনপুটের যে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক মতো চেক করতে পারতেছিলাম। সো আমাদের ফার্স্ট টার্গেট কি দেখেন, এই ধরনের প্রবলেমে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে দিলাম 1, এখানে দিলাম 5, সাবমিটে ক্লিক করলাম, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, এক এক করে বাড়বে। আবার এখানে দিলাম 5, এখানে দিলাম 1, অর্থাৎ বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যেটাই যেন হোক সেটা যেন হয়, এটাকে আমাকে আগে চেক করতে হবে। তার জন্য এখানে কি করা লাগবে, তো যাই হোক আগে কি হবে ইসেট বাটনে চেক হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে, ইসেট পোস্ট। এবার এখানে আমাকে প্রথমে কি করা লাগবে, যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেন অ্যাটলিস্ট প্রিন্ট হয় সেটা আগে করি।
তাই না? যেন প্রিন্ট হয় সেটা আগে করি। তাহলে এখানে আমি কি করব, এটা অবশ্যই কাজগুলো সব করবে কি একটা ফাংশন। তাহলে ফাংশন আমি বললাম যে অড ইভেন নাম্বার বললাম। এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। আর ফাংশনের একটা কলিং লাগবে অড ইভেন নাম্বার, এটা হচ্ছে ফাংশনের কলিং। আর কি দিয়ে দিব, পোস্ট এখানে রিসিভ হবে ডাটা দিয়ে। এবার ফাংশনের মধ্যে এসে আমার প্রথম কাজ কি, আমার যা যা লাগবে কাজ করার জন্য সেই সেই জিনিস লাগে নিয়ে নেওয়া। সেই জিনিসগুলো কার মধ্যে আছে, ডেটার মধ্যে আছে। আমি যদি ভাবে বলি যে স্টার্টিং নাম্বার ইজ ইকুয়াল টু $, ডেটা স্টার্টিং নাম্বারটাকে নিলাম, তাই না? এবার এন্ডিং নাম্বার লাগবে, এন্ডিং নাম্বার নিয়ে নিলাম। এবার আমি কি করব, ইফ, তাই না? ওটা পরে নিচ্ছি। ইফ $, স্টার্টিং নাম্বার যদি ছোট হয়, প্রথম সংখ্যাটা যদি ছোট হয়, তাই না? জান, যদি প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে কি হবে, তাহলে লুপ ঘুরবে একটা। হ্যাঁ, আর এলস ইফ বা এলস দিয়ে দে সরাসরি, না? এলস যদি ছোট না হয় তাহলে কি হবে, ডেফিনেটলি বড় হবে। সো লুপটা কি হবে, $i is equal to starting number I is less than or is equal to ending number I plus plus, তাই না? I plus plus এখানে কি হবে, এখানে যে বলে দিই ইকো $i, তো সেম এই লুপটাই কোথায় আসবে, এলস এর মধ্যে আসবে না একটা লুপ, I is equal to starting number, এখানে কি হবে, I greater than or is equal to I minus ইকো I। এবার চেক করি কি হয়, দেখেন আমি এখানে বলে দিলাম 1, এখানে বলে দিলাম 10, কত আসছে 1 থেকে 10। এটা বোঝার জন্য কি করতে পারি, আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, এখানে একটা স্পেস দিয়ে দিলাম। সেখানে কি আসতেছে, 1 থেকে 10 পর্যন্ত আসতেছে এভাবে। আবার আমি যদি উল্টাটা বলি, এখানে বলি 10, এখানে বলি 1, সাবমিটে ক্লিক করি, কি আসতেছে 10 থেকে 1 পর্যন্ত আসতেছে। সো আমি ছোট থেকে বড়, বড় থেকে ছোট দুটাই কিন্তু প্রিন্ট করতে পারতেছি। এটা ছিল আমার ফার্স্ট জব। এবার আমি কি করব, এবার ধরেন এখানে দিল 1, এখানে দিল 10। এবার আমি অড নাম্বারগুলোকে সিলেক্ট করলে অড নাম্বারগুলো আছে, তার মানে আর একটা ভেরিয়েবল আমাকে লাগবে, ইনফরমেশন লাগবে। আমি এখানে কি কি ইনফরমেশন লাগলাম কাজটা করার জন্য, আমার স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, এই ইনফরমেশনগুলো লাগলো। এবার আরও একটা জিনিস আমাকে চেক করতে হবে, সেটা হলো ইনপুটের টাইপ, অড না ইভেন, তাই না? নাকি রাশেদ, অড না ইভেন? সো ওটা কোথায় আছে, এই জিনিসটা কোথায় পাবো, অড ইভেন যে ইনপুটটা দিচ্ছে এটা কি ফর্মের মধ্যে আছে না? এই যে অডে ক্লিক করলে কি যাচ্ছে ভ্যালুর মধ্যে, অড, আর ইভেনে ক্লিক করলে যাচ্ছে কি, ইভেন। সো এটা আমি কোথায় পাবো, এই যে জেড এর মধ্যে পাবো। সো আমি একটা কাজ করি, এখানে তাহলে কি হবে, এই যে ডেটা আর একটা নতুন, এখানে ইন্ডেক্সটার নাম কি হবে বলেন তো, জেড। আর এখানে কি বলবো, এখানে আমি বললাম যে ইনপুটের টাইপ, ভেরিয়েবল যা আছে কোনো নাম হলে নাম দিলে হবে ইনপুটের টাইপ। এবার আমি চেক করলাম এখানে। সো এই ইনপুটের টাইপটাকে আমি এবার কাজে লাগাবো, খেয়াল করেন কিভাবে কাজে লাগাই। সো আমি যখন এখানে আসলাম, এখানে এসে আমি ডিরেক্ট ইকো করবো না, আমি কি করব, ইফ, এটাকে আমি কমেন্টস করে দিচ্ছি, ইফ এখানে কি হবে, $i mod 2 is equal to
আমাকে কি চেক করতে হবে? আর টাইপটা চেক করতে হবে, তাই না? হ্যাঁ, আর টাইপটা চেক করতে হবে। সো এখানে একটু পরে দিচ্ছি এভাবে। তাহলে প্রথমে কি করা লাগবে খেয়াল করেন তো। আমি প্রথমে চেক করলাম ছোট থেকে বড় কিনা, তাই না? প্রথমে চেক করলাম ছোট থেকে বড় কিনা। সে আমাকে যদি ছোট থেকে বড় হয় তাহলে এখানে নিয়ে আসলো। এবার আমি চেক করব যে ইনপুটের টাইপটা কি, ছোট থেকে বড় হইলে, তাই না? তো যদি ছোট থেকে বড় হয়, এটা যদি ছোট থেকে বড় হয় অর্থাৎ প্রথম সংখ্যাটা যদি ছোট হয় পরেরটা যদি বড় হয়, এবার কোন দুইটা ঘটনা ঘটতে পারে? অড হতে পারে, ইভেন হতে পারে। তো আমি এখানে বললাম যে ইফ, তো এটার মধ্যে আবার ইফ আসবে। ইফের মধ্যে এখানে এই লুপের, উপরে দেওয়া যায় না, হ্যাঁ ইনফরমেশনটা উপরে দিয়ে দিলে তোমার বারবার লিখা হয়। এখানে আগে চেক করে নিলাম যে আমি কি যাচ্ছি। ইনপুটের টাইপটা অড কি না ইভেন্ট, হ্যাঁ হবে, হবে না কেন? সো এখানে আমি যদি বলে দিই ইফ, জাস্ট এ মিনিট, এখানে ইফ ওটার নাম কি ইনপুটের টাইপ। আমি বললাম ইফ ইনপুটের টাইপ ইজ ইকুয়াল টু অড, কি বড় হাতে দিয়েছিলাম না ছোট হাতে দিয়েছিলাম? ভ্যালুর মধ্যে ছোট হাতে, তাই না? কারণ ভ্যালু এখানে তো কি আসবে, এই জেড এর মধ্যে কখনো, বা ইনপুটের টাইপ এই জেড এর মধ্যে কখনো কি আসবে, অড কখন ইভেন্ট। কখনো ইভেন্ট ওই যে ভ্যালুর মধ্যে থেকে আসবে। স্যার এটা ওই এই যে এখান থেকে যাবে ভ্যালুটা, যদি আমি অড সিলেক্ট করি জেড এর মধ্যে ভ্যালু যাবে কি অড, ইভেন সিলেক্ট করলে জেড এর মধ্যে ভ্যালু যাবে ইভেন। সো এখানে আবার কি করব, তাহলে এখানে বললাম ইনপুটের টাইপ, ইফ ইনপুটের টাইপ ইজ ইকুয়াল টু যদি হয় অড, তাহলে সে কি করবে, স্যার একটা কথা স্যার বলেন। ইফের মধ্যে স্যার আবার ইফ ফ্লেক্সিবলটা লেখা তো দরকার নেই, ডাবল এন্ড দিয়ে স্যার মার্জ করে দেন স্যার এখানে ডাবল এন্ড ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু অড, তাহলে স্যার হয়ে যাবে। আমি স্যার এভাবেই করছি। হ্যাঁ অনেকভাবে তো করা যাবে। ইফটাকে আমি আগেও চেক করতে পারি, আমি আগেও চেক করতে পারি। এটাই স্যার মানে মানে আপনার কোড কম লিখতে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এটাই বলছি স্যার। আচ্ছা, ঠিক আছে। একবারে কাজ করা সো এভাবে একটু করে দেখি আর কি। সো দেখেন ইনপুটের আগে চেক করলাম যে স্টার্টিং নাম্বারটা ছোট কিনা। আগে আমি এখানে দেখলাম যে কোনটা ছোট কোনটা বড়, যদি ছোট হয় তারপর আমি চেক করবো যে অড না ইভেন। সো এবার চেক করলাম ইনপুটের টাইপ যদি অড হয় তাহলে কি প্রিন্ট করবে, অড নাম্বার গুলো প্রিন্ট করব। যদি অড হয় তাহলে এবার এখানে আমি বলে দিব যে ইফ অড মানে কি বেজোড়, তাই না? ডলার সাইন আই মড 2 is not is equal 0 echo ডলার সাইন আই। দেখেন এই ইফের মধ্যে যদি অড হয় তাহলে এবার সে কি প্রিন্ট করবে, ফর লুপ দিয়ে ঘুরে ঘুরে একটা একটা করে কি প্রিন্ট করবে, জোড় সংখ্যা দিই। বেজোড় অড নাম্বার আর কি, তাই না? অড নাম্বার দিবে। আর যদি ইনপুটের টাইপটা অড না হয়, ছোট থেকে বড়র ক্ষেত্রে বলতেছি, ছোট থেকে বড়র ক্ষেত্রে যদি ইনপুটের টাইপটা অড হয় তাহলে সে অড নাম্বার দেখাচ্ছে। আর ইফের মধ্যে কখন দেবে, যদি ইনপুটের টাইপ অড না হয়, যদি অড না হয় অন্য কিছু হয় তাহলে কি বলে দিব, ELSE এলস দিয়ে দিলে হবে, ফাইন। এলস এর মধ্যে কি হবে, সেম এই লুপটাই হবে না, শুধু 1 হবে। এলস এর মধ্যে সেম এই পুরো জিনিসটাই হবে, শুধু এখানে ইফ আই মড 1 বা নট ইকুয়াল টু 1 বা ইকুয়াল ইকুয়াল 0 এটা দিলেই হবে, ইকুয়াল ইকুয়াল আই। সো ছোট থেকে বড়র কাজটা কেমন হয়ে গেছে না দেখেন তো। অডের জন্য হ্যাঁ, ছোট থেকে অড ইভেন্ট দুইটার জন্য কিন্তু হয়ে গেছে। ইভেন্টের দুটোর জন্য হ্যাঁ, এই যে স্টার্টিং নাম্বার যদি ছোট হয়, এন্ডিং নাম্বার যদি বড় হয়, এরপরে সে কি চেক করবে, ইনপুটের টাইপটা চেক করবে অড কি না। অড হইলে সেই ঘটনা ঘটাবে, আর যদি ইভেন্ট হয় তাহলে সেই ঘটনা ঘটাবে। চেক করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, এখানে দিলাম 1, এখানে দিলাম কত 10, আনডিফাইন্ড ইন্ডেক্স স্টার্টিং নাম্বার মানে কি, ফায়ারফক্স ওপেন করে দেখেন স্যার, গুগল ক্রোম পুরো দিকে মাঝে মাঝে জানে আল্লাহ করতেছে তো করতেছে। প্রবলেম কি? ইনফাইনাইট লুপে করে যাচ্ছে কেন? একটু ভেরিয়েবল মনে করতে হয়।
না না না, আমি দেখি ইফ ইজ সেট পোস্ট, এই পোস্টের মধ্যে কি চেক করব? এটাই তো দেই নাই, তাহলে কিভাবে হবে? তো দেখি এটা এখান থেকে শুরু, ও তো বুঝতে পারতেছিল না কি করবে আর কি। ও বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি কি করবো এখন। আমরা তো এটাই করি, আমরা নিজে ভুল করে অন্যের দোষ দিই, তাই না? কাজ হচ্ছে না রিয়েল কিন্তু এটাই, বুঝতে পারছেন? দোষ আমার, অথচ দোষ দিচ্ছি ব্রাউজারের, দোষ দিচ্ছি এডিটরের। যাক, ব্যাপার না আর কি, ম্যানেজ মর্টাল। হ্যাঁ, এবার এখানে দিলাম 1, এখানে দিলাম 1 দিলাম, এখানে দিলাম আমি 10, এখানে দিলাম 10। এবার যদি অড সিলেক্ট করি কি আসবে? 1 3 5 7 9। এবার এখানে দিলাম আমি 1, এখানে দিলাম আমি 10। আমি যদি ইভেন সিলেক্ট করি, সাবমিটে ক্লিক করি, কি আসতেছে? 2 4 6 8 10, তাই না? কাজ করতেছে, কিন্তু কাজ করতেছে, সেভাবে কাজ করতেছে। আর আবার যদি এলস মানে কি, যদি উপরেরটা বড় হয়, এটা কাজটা কি, স্টার্টিং নাম্বারটা ছোট, এন্ডিং নাম্বারটা বড়। যদি এর উল্টাটা হয় তাহলে এখানে কি হবে? ওই শেষ যেখানে তারপর থেকে শুরু হবে। হ্যাঁ, এই পুরো জিনিসটা আমি যদি আবার কপি করে এখানে পেস্ট করে দিই, কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। পুরো এই জিনিসটা কপি করে আবার এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের বাহার, ঠিক আছে? ফরম্যাট দিয়ে দেন স্যার, ঠিক আছে। এই দেখেন, এবার ঠিক আছে। যদি এলস হয় সেম একই কাজ তো, আর কি, একই জিনিসই তো। হ্যাঁ, মাইনাস মাইনাস ওগুলো চেঞ্জ করো। ও সরি, হ্যাঁ, এখানে কি হবে? স্টার্টিং নাম্বার থেকে যাবে, এখানে কি চেক করবে? গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে কি হবে? ইভেন্ট যদি হয় স্যার। ইভেন তো আমি বলিনি, একটা এই যে এলসে যাবে, এখানে চেক করলাম কি ইনপুটের টাইপ অড কিনা, যদি অড না হয় তার মানে কি ইভেন এলসে চলে যাবে। এখানেও কি হবে? গ্রেটার দেন মাইনাস মাইনাস, বাস, বেশি ক্লাস হয়ে মামলা ডিসমিস, আসামি খালাস। একটা প্লাস আছে। আসলে খালাস হয়নি একদম। হয়ে গেছে না? দেখেন, সো এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে ধরলাম, দেখি এটা কোথায় শেষ হয়েছে। এই যে ফাংশনের শুরু হয়েছে, ফাংশনের শেষ হয়েছে, ঠিক আছে কি? ফাংশন শুরু, ফাংশন শেষ। ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখানে দিলাম 1, এখানে দিলাম 5, এবার বললাম, এটা তো দেখলামই আমরা, তাই না? এখানে দিলাম 10, এখানে দিলাম 5, এবার বললাম অড, কি আসে দেখি, কি আসছে? 9 7 5। এবার এখানে বললাম ইভেন্ট, এবার দেই, ও উপরেটা তো দেই নেই, রেঞ্জ দেই নেই, 10 5 ইভেন্ট। সো এই প্রবলেমটা সলভ করে বলতে হবে। কোনটা মজা হয়েছে? এটা তো প্যাচ আছে না? প্যাচ আছে, কিন্তু সামনে আরো 2-1টা প্যাচের প্রবলেম দিব আর কি। সো এখন একটু ঘুরে আসবেন নাকি 10 মিনিট? আমার হালকা একটু আমার একটা আনডিফাইন্ড একটা ভেরিয়েবল বলতেছি, আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না। ওরা মনে ফাংশনের বাইরে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন। আপনি বক্সের মধ্যে নিয়ে আসছেন না রেজাল্টটা? বক্সের মধ্যে না, আমি বাইরে রাখছি, বাইরে রাখছেন, আচ্ছা। আপাতত বাইরে। এবার আমরা বিল্ট ইন কিছু ফাংশনের প্র্যাকটিস করব এবং অ্যারে রিলেটেড কিছু ফাংশন আমরা দেখব। সো এবার প্রথম যে প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে খেয়াল করবেন, আমাদের এই ধরনের একটা ডিজাইন থাকবে। এখানে একজন ইউজার কোন একটা টেক্সট ইনপুট দিবে এবং আপনার নিজস্ব একটা অ্যারে থাকবে। আপনি একটা অ্যারে তৈরি করলেন, এই অ্যারের মধ্যে কিছু ভ্যালু থাকবে। এখানে ইউজার যে টেক্সট ইনপুট দিবে, সাপোজ সে দিল পিএসপি, সো আপনার এখানে পিএসপি থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের ভ্যালু থাকবে। সো এই ভ্যালুটা যদি এই অ্যারের মধ্যে খুঁজে পায়, সে রিটার্ন করবে কি ফাউন্ড, এখানে দেখাবে ফাউন্ড। আবার এখানে যেটা দিবে, এখানে যদি না থাকে এখানে কি দেখাবে নট ফাউন্ড। মানে এখানে এরকম একটা ডিজাইন থাকবে।
এখানে ইউজার কোনো একটা টেক্সট ইনপুট দিবে, সেই টেক্সটটাকে আপনি রিসিভ করবেন, রিসিভ করে আপনার সিস্টেমে কোনো একটা অ্যারে থাকবে, সেই অ্যারের মধ্যে আপনি চেক করবেন যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি দেখাবেন এখানে ফাউন্ড, আর না থাকলে দেখাবেন নট ফাউন্ড। সো আপনাকে প্রথমে একটা অ্যারে তৈরি করতে হবে, এরকম এই যে কোনো একটা অ্যারে তৈরি করবেন। এবার এই ভ্যালুটাকে ইউজারের কাছ থেকে, ইউজার এখানে ইনপুট দিয়ে সাবমিট যখন দিবে, এই ভ্যালুটাকে রিসিভ করবেন, রিসিভ করে এই অ্যারের সাথে চেক করবেন। সো একটা বিল্ট ইন ফাংশন লাগবে যে কোনো একটা এটা তো একটা ভেরিয়েবলের মধ্যে আপনি রাখবেন, তাই না? তো কোনো একটা জিনিস অ্যারের মধ্যে আপনি আছে কি নাই সেটা খুঁজে পাওয়ার জন্য একটা ফাংশন আছে, তার নাম কি বলে দিব না? এটা খুঁজবেন, একটু খুঁজেন, তাই না? তারপর বলে দিব, পারবেন। আমি অনেকে হয়তো জানতেও পারেন যে এই অ্যারের মধ্যে কোনো একটা স্ট্রিং খোঁজার জন্য কোন ফাংশন ইউজ করা হয়, গুগলে সার্চ দেন, দেখবেন পাবেন। সেটা তো আমি জানি না, একটু খুঁজেন, পরে জানবো আর কি, এখন আপাতত যাই না। আমরা 2 ঘন্টা করি। সো বুঝতে এই ভ্যালুটা রিসিভ করবেন, পোস্টে থেকে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, তারপর এরকম একটা অ্যারে তৈরি করবেন। এরপর এই কোনো একটা ভ্যালু অ্যারের মধ্যে আছে কিনা এটা খুঁজে বের করার জন্য একটা ফাংশন আছে, ওই ফাংশনটা একটু পরে পরে দেখেন কিভাবে আউটপুটটা দিতে হয়, ঠিক আছে? বুক করে গেল একটা দিলে করে পা ভেঙে দেখেন আমি একটু করার চেষ্টা করি। আমি ডে 15 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, আমরা এর নাম দিলাম array search.php ফিনিশ বলে দিলাম। এবার খেয়াল করেন এখানে এসে আমরা প্রথমে ডিজাইনটা তৈরি করি। সো ফর্ম দিয়ে শুরু করলাম, ফর্ম দিয়ে শেষ করলাম। ফর্মের মধ্যে আমরা টেবিলের মাধ্যমে ইনপুট এলিমেন্টগুলোকে নিয়ে আসবো, টিডি। সো প্রথম টিডির মধ্যে কি থাকবে? ইন্টার ইয়োর টেক্সট, ইন্টার ইয়োর টেক্সট। সেকেন্ড টিডির মধ্যে কি থাকবে? টেক্সট এরিয়াই দিই নাকি, নেম দিলাম গিভেন টেক্সট, গিভেন টেক্সট দিলাম এর নেম। এবার সেকেন্ড রোতে এসে আমরা কি করব? একটা টিডি থাকবে রেজাল্ট, সেকেন্ড টিডিতে এখানে আমরা ইনপুট টেক্সট, কোনো নেমই দরকার নাই, আরেকটা টিআর নিলাম। প্রথম টিডি থাকবে ফাঁকা, দ্বিতীয় টিডিতে কি আসবে? ইনপুট, টাইপ হবে সাবমিট, নেম বলা হচ্ছে বাটন, আর ভ্যালুর মধ্যে যাবে কি? সাবমিট, তাই না? ফর্মের কি হবে? অ্যাকশন ব্ল্যাঙ্ক মেথড পোস্ট। এবার আমরা যদি প্রোগ্রামটাকে রান করাতে চাই, ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যে আমরা অ্যারে সার্চ প্রোগ্রামটাকে, সো এন্টার ইওর টেক্সট, সাপোজ এখানে বললো পিএইচপি। এবার আমি যখন সাবমিটে ক্লিক করব, এখানে কি আসবে? আইদার ফাউন্ড অর নট ফাউন্ড। সো এটার জন্য আমাদের এখন কি করতে হবে? সো আমরা ইনপুটগুলো চেক করি ঠিকঠাক মতো পোস্টের মধ্যে আসে কিনা, তাই না? এটা আমাদের সেকেন্ড জব। সো পিএইচপি এখানে কি বলবো? প্রিন্টার পোস্ট, চেক করি ইনপুটগুলো ঠিকঠাক মতো আসে কিনা। ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন এখানে দিলাম সিএসএস, এখানে চলে যাচ্ছে কি? সো আমি এখানে যেটাই দিচ্ছি গিভেন টেক্সট এগেইনস্টে সেটা
এখানে চলে যাচ্ছে, তার মানে ইনপুটটা ঠিক আছে, তাই না? বাট এখানে এরকম আসতেছে কেন? সো কোনো একটা গন্ডগোল হয়েছে আমাদের, এই যেখানে এটা লাগবে না, এটা লাগবে কেন? এই ডলার্স এন্ড আন্ডারস্কোর পোস্ট, এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? সো ওইটা 2D অ্যারে হয়ে যাচ্ছিল। ফাইন। সো এবার আমরা কি করব দেখেন, এবার আমরা যাই কিছু করি না করি আগে সাবমিট বাটনে ক্লিক হয়েছে কিনা এটা আমরা চেক করে নিব। সো ইজ সে ডলার্স এন্ড আন্ডারস্কোর পোস্ট এর মধ্যে বাটন যদি ক্লিক করে তাহলে কি হবে, একটা ফাংশন কল হবে। সেই ফাংশনটার ডেফিনেশন দিচ্ছি আমরা, ফাংশন বা গিভেন টেক্সট সার্চ অ্যারে সার্চ এ ডবল আর এ ওয়াই অ্যারে এস ই এ আর সি এইচ অ্যারে সার্চ, একটা ফাংশন আমরা এখানে লিখলাম। আবার এটা আমরা একটা ডেফিনেশন কলিংটা করে দিচ্ছি অ্যারে সার্চ। সো কি সার্চ করবে, যা সার্চ করবে ওইটা কি পোস্টের মধ্যে আছে না? সো পোস্টটাকে এখানে দিয়ে দিলাম, ডেটা রিসিভ করলো। গিভেন টেক্সটটাকে আমি প্রথমে কোথা থেকে নিব, ডেটা থেকে। দেখেন এতটুকুন অংশ তো আমাদের সিমিলার জব, তাই না? ইজ সেটের মধ্যে একটা ফাংশনের ডেফিনেশন দেওয়া এবং ফাংশনটাকে কল করা, কল করার সময় একটা প্যারামিটার পাঠানো, প্যারামিটারটা রিসিভ করা এবং ওই প্যারামিটার থেকে ভ্যালুগুলো বের করে ভ্যারিয়েবলের মধ্যে রাখা। হয়েছে না এতটুকুন? এবার আমাকে কি করতে হবে, এবার আমি যদি এখানে যদি ইউজার এখানে যদি দেয় এ, সেই এটা চলে আসবে কার মধ্যে, গিভেন টেক্সটের মধ্যে চলে আসবে না নাকি রাশেদ? চলে আসবে। এখন এখানে আমাকে একটা অ্যারে তৈরি করতে হবে, আমি সার্চ করব কোথায়, আমি তো কি সার্চ করব সেটা পাচ্ছি, এবার কোথায় সার্চ করব? সো ডেটা ইজ ইকুয়াল টু একটা অ্যারে তৈরি করে নিলাম এভাবে। এবার আমরা বলবো এই অ্যারের মধ্যে আমরা এভাবে দিয়ে দিই ভ্যালু পিএইচপি সিএসএস এইচটিএমএল জাভা সি শার্প। কথা ছিল বলেন। ডলার ডাটা নামটা আমার আগে একটা অ্যারে আছে, আমি যে ডাটাটাকে যে মুভ করে নিয়ে আসছি এখানে আমি তাহলে বলি মাই ডাটা ভেরিয়েবলে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আমরা যেভাবে দিছিলাম তা এতে তো মনে হয় একটা ভ্যালু চেঞ্জ হয়ে যেত না? চেঞ্জ হয়ে যায় তো, হ্যাঁ। সো মাই ডাটা আমরা একটা অ্যারে নিলাম, এর মধ্যে আমি ওরাকল বললাম, আর কি আছে জাভাস্ক্রিপ্ট, এরপরে বললাম সোহেল, যা দিবেন আপনি, মামুন, তাই না? তানভীর, এরকম বাইরে পর কিছু ভ্যালু দিয়ে দিলাম। বামে আসে মাই ডাটা। হুম এখানে সব আমরা স্মল লেটার দিয়ে লিখলাম, কিন্তু স্যার ক্যাপিটাল লেটার দিয়ে দেন কোন সমস্যা নাই। আর ই জেড এ রেজা, যেই নামটা স্যার আমার ইয়াতে স্মল লেটারে আছে, হ্যাঁ ওইটা যদি স্যার কেউ যদি স্যার ক্যাপিটাল তাহলে পাবে না, কেস সেন্সিটিভ পাবে না। সো দেখেন আমি এখানে এভাবে লিখে দিলাম, ঠিক আছে? এবার আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফাংশন আছে, নাম কি ইন আন্ডারস্কোর অ্যারে। এই দেখেন ইন অ্যারে ফাংশনটার কাজ কি, ইন অ্যারে চেক, কাজ কি দেখেন এখানে পড়া যায়,
ইফ এ ভ্যালু এক্সিস্ট ইন অ্যান অ্যারে। আমাকে লুপ ঘুরাইতে হবে কেন, আমাকে কন্ডিশন কেন লাগবে, সব তো এখানে করাই আছে। সেটা চেক, এই ফাংশনটার কাজ কি, চেক ইফ এ ভ্যালু এক্সিস্ট ইন এ অ্যারে। তারপরে কিভাবে কাজ করতে এটা এখানে বলে দেওয়া আছে, এই যেগুলো পড়লে আরো ভালোভাবে জানতে পারবো আমরা। সো এখানে দুইটা জিনিস লাগে ইন অ্যারে ফাংশনের প্যারামিটার দুইটা, একটা হচ্ছে কি আমি কোথায় খুঁজবো, আর একটা হচ্ছে আমি কাকে খুঁজবো। আমি কাকে খুঁজবো বলেন তো, গিভেন টেক্সট কি, আর আমি কোথায় খুঁজবো, মাই ডাটা। এটা হচ্ছে আমার অ্যারে, মানে যেটার মধ্যে সবগুলো ইনফরমেশন আছে, গিভেন টেক্সট। হ্যাঁ, এবার একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমরা ডেটাবেজ থেকে সার্চের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি না? ধরেন যখন ডেটাবেজ থেকে আমরা কোয়েরি করে ভ্যালু নিয়ে এসে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, একটা অ্যারে হয়ে যাবে সেটা। এবার সেই অ্যারের মধ্যে ইউজার যদি কোনো সেটা ইনপুট দেয়, সেই ইনপুটটাকে ধরে ভ্যারিয়েবলে রেখে আমি এই ফাংশনটা ইউজ করে ওটাকে বের করতে পারি না যে আছে কি নাই। ধরেন ডেটাবেস থেকে কোয়েরি করে, আমরা এখনো ডেটাবেসের কাজ করি নাই যদিও, ডেটাবেস থেকে আমরা কোয়েরি করে ডাটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এই ভ্যারিয়েবলটার মধ্যে রাখলাম, তাহলে এটা কি একটা অ্যারে হয়ে যাবে না? অ্যারে হবে। সো ওইখান থেকে যদি আমি কোনো কিছু সার্চ করতে চাই, তাহলে কি আমরা ইন অ্যারে ফাংশন ইউজ করতে পারি না? ইন অ্যারে ফাংশন ইউজ না করেও করা যায়, ইউজ করেও করা যায়। তো যাই হোক, সো দেখেন গিভেন টেক্সট। এবার আমরা এটাকে এভাবে না দিয়ে এটাকে একটু সুন্দর করি, এটাকে একটা স্টেটমেন্টের মধ্যে বসে দিই ইফ। তাহলে ইন অ্যারে এই ফাংশনটা এই অ্যারের মধ্যে এই টেক্সটটাকে যদি খুঁজে পায় রিটার্ন করবে কি, ট্রু, আর না হলে রিটার্ন করবে ফলস। তো ইফ যদি খুঁজে পায় তাহলে কি আসবে, ট্রু আসবে। আর ট্রু মানে কি, ইফ ট্রু মানে কি, ভিতরে ঢুকবে। আমি এখানে ইকো করে দেবো কি, ফাউন্ড। আর যদি কোনো কারণে না পায় এলস ইকো করে দেবো কি, নট ফাউন্ড। লজিকটা কি ধরতে পারছি আমরা? একবারে ভেরি সিম্পল। স্যার ওটাকে উল্টা এই এর মধ্যে যে মাই ডাটা যে অ্যারেটা এর নামটা পরে লেখা আগে যদি আমরা ইয়া দিই কোনো সমস্যা হবে? দিয়ে দেখেন তো করে কিনা। আমি উল্টাটা করতে হইছে আমার এটা। তাহলে সমস্যা করে না। এটা জানি না। আচ্ছা, চেক করি। আমি এখানে দিচ্ছি পিএইচপি, সাবমিটে ক্লিক করলাম, ফাটাল এরর, ক্যান নট রিডিক্লেয়ার অ্যারে সার্চ। স্যার আগে ইয়াটা হবে, বেলুটা হবে, পরে ডাটাটা হবে। আগে ভ্যালুটা হবে, কি খুঁজবো, কোথায় খুঁজবো। ফাটাল এরর দেখাচ্ছে কেন, আপনাকেও দেখাচ্ছে? আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে, আগে ভ্যালুটাকে দিই, কি খুঁজবো এরপরে কি কোথায় খুঁজবো, তাই না? এবার চেক করে তো কি করে। অন্য সমস্যা, লাইন নাম্বার 5-এ ক্যান নট রিডিক্লেয়ার অ্যারে সার্চ। এটা কি লুপের মধ্যে পড়ে গেছে নাকি? ও অ্যারে সার্চ নামে মনে হয় একটা ফাংশন আছে, অ্যারে সার্চ নামের একটা ফাংশন অলরেডি বিল্ট ইন আছে, বুঝতে পারছেন? ফাংশনের নামটা চেঞ্জ করতে হবে। আমি বললাম মাই অ্যারে সার্চ, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আমরা নতুন একটা জিনিস শিখলাম, তাই না? বলেন তো কি সেটা আছে? হ্যাঁ, ওটা কাজ কি দেখতে হবে, দেখেন আপনি ওভাবে ফাংশনে যে নেট বিচে যে দেখেন কি কাজ। এবার চেক করি, ফাউন্ড দেখাচ্ছে, তাই না? আমরা একটা কাজ করি, আমরা এই ভ্যালুটা আগে দিলে হওয়ার কথা আর কি, চেক করি দেখি হয় কিনা। আমরা গিভেন টেক্সটটাকে আগে দিচ্ছি, মাই ডাটাকে অ্যারেটাকে আগে দিচ্ছি, মানে কাকে খুঁজবো, কোথায় খুঁজবো, এটা কি আমার কোথায় খুঁজবো, এটা হচ্ছে কি খুঁজবো। চেক করি কি হয় না। সো প্রবলেম হচ্ছে, তাই না? এখানে পিএইচপি দেই নট ফাউন্ড। সো কি করতে হবে, আগে দিতে হবে আমি কাকে খুঁজতে যাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু পড়া দিলে হচ্ছে না।
ফাইন। সো আমাকে এই সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে, আমি কাকে খুঁজতে চাচ্ছি, এবার আমি কোথায় খুঁজবো। এবার কোনটা থাকছে? হয়ে গেছে রাশেদ? বাসায় কি প্র্যাকটিস করেন আপনারা? বাসায় কে কে প্র্যাকটিস করেন অনেস্টলি বলেন তো? সত্যিটা বলবো না, মিথ্যাটা। অনেস্টলি বলবেন, মিথ্যা কথা বলবেন না। মারিয়া প্র্যাকটিস করেন? কম? তাহলে হাত দিয়ে একটু কম কম নাকি? HTML, CSS পর্যন্ত করছিলাম। আপনাদের মধ্যে পটেনশিয়াল আছে, পটেনশিয়ালিটি আছে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন। আপনার অনেক ভালো জমি আছে, আপনি যদি ধান লাগে বাসায় এসে ঘুমান, অনেক ভালো ধান হবে না? অনেক ভালো ধান হবে কিন্তু, তাই না? আপনি কোনোদিন সার দিবেন না, কোনোদিন ওই ধান লাগালে আবার কি করতে হয়, ওটাকে যত্ন করতে হয়, পানি দিতে হয়, নিড়ানি, এগুলো কিছু করলেন না, তো অনেক ভালো ধান হবে না? জি স্যার। হ্যাঁ ভাই। তো ওইরকম ধান অবশ্যই হবে হবে স্যার, কম খরচে স্যার। কম খরচে। আচ্ছা, তো যত্ন নিতে হবে, তো আপনার মেধাটার যত্ন নেন, তাহলেই কিন্তু সেখান থেকে ভালো কিছু আসবে। তো আমার তো ফাউন্ড নট ফাউন্ড কিছুই দেখাচ্ছে। একটু কোডটা মিলিয়ে দেখেন। ইকো করছেন, ইকো না করলে কিন্তু হবে না। কি করছি স্যার? এবার ডাটাবেস সার্চ টেক্সট। কোথাও কোনো এররও দেখাচ্ছে না। কাজ হচ্ছে না। হ্যাঁ স্যার। রুবেল একটু দেখেন না কি হয়েছে ওনার। রুবেল আছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হচ্ছে আপনার একটু? ফাংশনের স্ট্রোক নিয়ে ইনপুট টেক্সট। এখানে কি দিয়েছেন? সাবমিটের নেম। আর এখানে কি দিয়েছেন?
কি অবস্থা আপনি দেখান না কিছু কথা বলবেন না ওর কি হবে কি হয় আপনাকে তো ওনার অ্যাসিস্ট্যান্ট সেট দিচ্ছে আমি লিখতে বলবো উপরের দিকে যান উপরের দিকে ওঠেন লাল দাগ হচ্ছে ওটা শীষ দিকে যান কথা ভুল করছে না ম্যাথ দুটো দেখতেছি না ও ভাই এটা সমস্যা পাইছি ভাই প্রোগ্রামে হ্যাঁ আসলে আমি ফাংশন কল করব এখানে খালি হ্যাঁ হ্যাঁ এরকম ফাংশন কল দিয়ে দিয়েছি হয়েছে না মাইলে নাম্বার ফাংশনের নাম কি ওই যে অন ডিফেন্ট ফাংশন আছে তারপরে ভুল আছে ডলার হবে না হ্যাঁ ফাইলও বলতেছে না আমি তো এইটা অলওয়েজ নট ফ্রম কেন যেখানে একটা স্পেস আছে ব্র্যাকেট হ্যাঁ ডলার আন্ডারস্কোর পোস্ট ওই স্পেসটা কাম করতেছে এবার হবে ফাংশন কল করলে কারণ আমি আগের বার ফাংশন কল হ্যাঁ তার মানে আগের বার ফাংশন কল করলে করে আমার কোনো কিছু আসে না খুঁজে বান্ধব কোনটা ইভেন্ট টেক্সট ভ্যালু ভ্যালুর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছেন কেন ওই ডান দিকে যান হ্যাঁ ওই সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছেন একটা ব্র্যাকেট দিলে ডবল ব্র্যাকেট হবে উপরে যান উপরে বেসিক সেমিকোলন দেন সেভ করেন ভাই আমার আর এর অর্ধেক আছে আর দিয়ে দেন কোডের মধ্যে কোডটা চেক করে দেখেন দেখি এটা ঠিক করে না দিস টাইপ যে কোথায় কি কি সেটের পরে লাইনটা সেট করবেন ফাদে ম্যাক্সিমাম সিলেক্ট করেন কি সেটের পর সেকেন্ড ব্র্যাকেট উপরে বিশেষ হিসেবে বই তাহলে নিচে কাজে দেন সেকেন্ড ব্র্যাকেট আর ওই ফাংশন কলিংটা এই সেটের মধ্যে হবে বা ফাংশন বাইরে হবে ফাংশন কলিংটা এই সেটের মধ্যে হবে বা বাইরে হবে ফাংশন কলিং কোনটা বলেন তো ফাংশন কলিংটা এই সেটের মধ্যে হবে কিন্তু ফাংশনের বাইরে হবে কোনটা বলেন তো ফাংশনের বাইরে এইভাবে করলে কিন্তু আপনি জীবনে ডেভেলপ করতে পারবেন না রাইট বাটন ক্লিক করে ফরম্যাট দেন সুন্দর করে করেন আচ্ছা এবার আরেকটা কাজ করব আমরা একটু খেয়াল করেন এটা হয়েছে না সবার হ্যাঁ তানভীর হয়েছে আপনাদের তো হয়েছে রাশেদ আপনার নাম হচ্ছে ক্যাপ্টেন সবুজের হয় নাই আচ্ছা করতে থাকেন দেখেন এবার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এখানে ইন্টারিয়র টেক্সট এখানে মনে করেন যে এখানে আপনি নাম দিবেন একটা ধরেন এখানে বললাম বেসিস বিআইটিএম সাপোজ কোন একটা ইন্টারিয়র টেক্সট একটা টেক্সট সে দিল এবার সাবমিটে ক্লিক করার পর ফাউন্ড নট ফাউন্ড বলবে না এখান থেকে ক্যালকুলেট করবে টোটাল এখানে কতগুলো ক্যারেক্টার আছে এবং কতগুলো ওয়ার্ড আছে এখানে রেজাল্ট হবে এখানে হবে নাম্বার অফ ক্যারেক্টার নাম্বার অফ ওয়ার্ড এই কাজটা করবো আমরা এবার হ্যাঁ স্পেসও কিন্তু ক্যারেক্টার নেয় কিনা দেখেন চেক করে দেখেন নেয় কি নেয় না এটার জন্য বিল্ট ইন ফাংশন আছে কোন একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে এটা খোঁজার জন্য একটা ফাংশন আছে গুগলে সার্চ দেন
যে হাউ ক্যান আই ফাউন্ড স্ট্রিং এর তো স্যার টোটাল নাম্বার অফ ক্যারেক্টার, হ্যাঁ, থ্রু পিএসপি ফাংশন সার্চ দেন, দেখবেন পিএসপি ফাংশন নাম পেয়ে যাবেন। তারপরে ওই মানে একটা স্ট্রিং এর মধ্যে, এটা তো একটা স্ট্রিং তাই না, এটা তো আপনি পোস্টের মধ্যে আছে, পোস্টের থেকে রিসিভ করে আপনি একটা গিভেন টেক্সটের মধ্যে নিলেন আগেরটার মতোই। এবার হচ্ছে আপনি এখান থেকে ওই ফাংশনের নাম খুঁজে বের করবেন যে কোন ফাংশন দিয়ে আপনি কোন একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, একটা ফাংশনই আছে, একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সে বলে দেবে ফাংশনটা, আবার একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেটাও বলে দেবে ফাংশনটা। ঠিক আছে, আপনি কোটি থাকেন, আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কল দেবো, টাকা নিয়ে এসেছে নাকি মোবাইলে? এদিকে আসেন, এদিকে আসেন। ফাংশন কল না দিলে আসে না, কল দেওয়া লাগবে। কিভাবে করলাম আমরা, যে আমরা এখানে আরেকটা ফাইল নিচ্ছি, পিএসপি ফাইল, আমরা একে কি বলবো, আমরা বলবো যে অ্যারে ওয়ার্ড কাউন্ট ক্যারেক্টার string length.php। তাহলে এখানে এসে প্রথমে আমাকে একটা ডিজাইন করতে হবে, আমি ডিজাইনটার হেল্প নেই। সেকেন্ড প্রবলেমটা করতেছি আর কি, যেটা বোর্ডে আঁকা আছে এখন। সো ফর ম্যাক্স ইন্টারিয়র টেক্সট, আর এখানে রেজাল্ট নাও, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে NUMB নাম্বার অফ ক্যারেক্টার, CHARACTER নাম্বার অফ ক্যারেক্টার, আর এখানে হবে নাম্বার অফ ওয়ার্ড। এখানে একটা কাজ করি আমরা, WORD নাম্বার অফ ক্যারেক্টার নাম্বার অফ ওয়ার্ড, এটা এভাবে কাজ করবে আর কি। সো সাবমিটে করা হচ্ছে। এবার আমার সেকেন্ড কাজটা কি, আমাকে ইনপুটগুলো চেক করতে হবে না। সো পিএসপি ইকোর মধ্যে কি আসবে, প্রিন্টারের মধ্যে আসবে পোস্ট, চেক করি, ব্রাউজারে যাই, রিলোড দিই, এখানে অ্যারে সার্চ দিলে কি হবে, আমার লাগবে স্ট্রিং লেন্থ। এখানে আসলাম, এখানে লিখলাম, বললাম যে HELLOWORLD হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড লিখে সাবমিটে ক্লিক করলাম। গিভেন টেক্সটের মধ্যে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসতেছে, মানে আমি যা দিচ্ছি তাই আসতেছে ঠিকঠাক মতো, ফাইন। এবার সবগুলো কাজ করবে একটা ফাংশন, বাট আমি আগে চেক করে নিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করতেছে কিনা। ইফ ইসেট পোস্টের মধ্যে এখানে দিতে হবে হচ্ছে BTN, যদি হয় তাহলে একটা ফাংশনের ডেফিনেশন আসবে প্রথমে, ফাংশন STRING স্ট্রিং WORD স্ট্রিং ওয়ার্ড COUNT, এটা আবার আছে কিনা আল্লাহ জানে, বলে দিলাম মাই স্ট্রিং ওয়ার্ড কাউন্ট। সো দিস ইজ মাই ফাংশন ডেফিনেশন, এবং ফাংশনকে কলিং করা হচ্ছে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট। সো যা কাউন্ট করবে এগুলো কোথায় আছে, এখানে কাউন্ট করতে পোস্টের মধ্যে আছে না। তো পোস্টটাকে পাঠিয়ে দিলাম, এখানে রিসিভ করবে কে, ডেটা, তাই না। সো পিছনে হচ্ছে আপনাদের পিছনে একবারে গোল টেবিল। তো এখানে কি করবে এবার, উপরে দেখতে চাই না, বক্সে দেখতে চাই, উপরে তো আমারও হবে। গিভেন টেক্সট বক্সে নিয়ে আসতে একটু ঝামেলা আছে, আমি দেখাচ্ছি, এটা বক্সে নিয়ে আসতে হবে। তো দুইটা বিষয় তো, হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে আমরা মাই স্ট্রিং ওয়ার্ড কাউন্ট ফাংশনটা ডেফিনেশন দিচ্ছি। প্রথমে কি করলাম, প্রথমে ওই ডেটার কাছ থেকে আমি সব নিয়ে নিচ্ছি, গিভেন টেক্সট নামে ছিল এটা সম্ভবত, হ্যাঁ এখানে গিভেন টেক্সট নামে ছিল, এটাকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, কোনো রিস্কে গেলাম না। সো গিভেন টেক্সটটাকে নিয়ে নিলাম। এবার কি করব, গিভেন টেক্সটটাকে নিলাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, একটা ফাংশন আছে তাই না, তার নাম কি STRLEN, এই দেখেন
আমি এখানে লিখতেছি যে strlen, এখানে দেখাচ্ছে গেট স্ট্রিং লেন্থ, দেখাচ্ছেন স্ট্রিং লেন্থ মানে কি কতগুলো ক্যারেক্টার আছে ওই ওই- ওই কতগুলো বলে দিবে। যেমন হ্যালো ওয়ার্ল্ড কি কি আছে, HELLOW 6টা, WORLD 11টা, তাই না? সো 11টা ক্যারেক্টার আছে সে বলে দিবে, মানে কি স্ট্রিং এর লেন্থটা সে বলে দিবে। সো স্ট্রিং লেন্থ এর মধ্যে আমাকে স্ট্রিংটার নাম কি, গিভেন টেক্সট, আমরা এখানে ছিল গিভেন টেক্সট। সো এই ফাংশনটা রিটার্ন করবে কতগুলো আছে। এবার আমি এটা কি করে দিলে কিন্তু হয়ে যাবে এখানে, তাই না? চেক করি কয়টা দেখছেন, কয়টা দেখাইছে, কেন এই এখানে কয়টা আছে, 3 3 6 11, আর এখানে একটা কি আছে স্পেস 12টা কিন্তু দেখাচ্ছে। আমি এখানে যদি বলি BASIS_BITM, তাহলে কতগুলো হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, তাই না? কয়টা আসছে? তার মানে আমি যে কয়টা স্ট্রিং দিচ্ছি যেভাবে দিচ্ছি বলে দিচ্ছি কিন্তু। এবার আমি যদি আরেকটা কাজ করতে চাই, ওয়ার্ড কাউন্ট করতে চাই, সেটা নামটা কি, str_ওয়ার্ড কাউন্টে চলে আসছে। সো ওয়ার্ড কাউন্টের মধ্যে রিটার্ন ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ডস ইউজ ইন এ স্ট্রিং, ফাংশন লেখার আগে অবশ্যই এটা একটু পড়ে নেবেন। এখানে কি দিব, গিভেন টেক্সট, তাই না? এবার এখানে এসে ইকো করে দেই, তাহলে কিন্তু কাজটা দেখেন কয়টা আছে, 3টা না, বেসিস বিআইটিএম কয়টা ওয়ার্ড, 16টার 3টা আসছে কিন্তু, হ্যাঁ আসছে। বাট এখানে আমরা কি করব, এখানে আমরা তো ইকো করবো না, এটা ইকো করবো কোথায়, বক্সে। সো আমরা যদি একটা কাজ করি, এটাকে যদি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম $x, এটাকে আর একটা ভেরিয়েবল রাখলাম $y। এবার আমি যদি ওইটাকে অন্য জায়গায় প্রিন্ট করছি তাহলে কি করতে হবে, রিটার্ন করতে হবে না? সো আমি যদি এভাবে লিখি রিটার্ন $x, আবার যদি বলি রিটার্ন $y, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি রিটার্ন যখন আমি এখানে বলে দিব এরপরে যাই থাক সে আর কিন্তু শুনবে না, নিচে যাবে না। সো তাহলে কি রিটার্ন কিন্তু আবার রিটার্ন x, রিটার্ন y, ঠিক আছে, এটাও কিন্তু হবে না, এটা হবে না। সো মুশকিলে পড়ে গেলাম না, কি করব, আমি দুইটা ফাংশন করে গেছি, কারণ একটা একটা ফাংশন, আমি যে একটা ফাংশন দিয়ে করতেছি, এই যে মাই স্ট্রিং কাউন্ট, ঠিক আছে। তো আর কি করবো, এটা গন্ডগোল তো লেগে গেল। সমস্যা নাই, সব সমস্যার সমাধান কে, অ্যারে, বলেছিলাম না? দেখেন এখানে আমি একটা অ্যারে নিয়ে নিলাম, আবার একটা যে রেজাল্ট RESULT, রেজাল্ট ইজ ইকুয়াল টু ARRAY, রেজাল্ট ইজ ইকুয়াল টু অ্যারে। এবার যদি আমরা এখানে আসি, আমরা যদি এভাবে বলি, এখানে যদি বলি এক্স রেজাল্ট, একটু সুন্দর করি, হ্যাঁ, নাম্বার অফ ক্যারেক্টার, এখানে কি হবে, এবার আমি যদি বলি রিটার্ন, এর মধ্যে যত খুশি কোটি কোটি ইন্ডেক্স থাকলো কি চলে যাবে না, বাস মামলা ডিসমিস, আসামি খালাস। হ্যাঁ হ্যাঁ, বক্সে তো প্রিন্ট করবোই। আমি কি করলাম, আমি একটা অ্যারে নিলাম, রেজাল্ট কিছুক্ষণ আগে আমরা যে যতবার রেজাল্ট ইউজ করছি ওটা কি ছিল, সিঙ্গেল ভেরিয়েবল ছিল, আর এখানে রেজাল্টটা কি, অ্যারে ভেরিয়েবল। সো অ্যারের মধ্যে ভ্যালু রাখি কেমনে, ইন্ডেক্স আকারে না? সো এইটা রেজাল্ট, এটা কি ধরনের অ্যারে বলেন তো, এখানে নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে না রাশেদ, কি বোঝা যাচ্ছে কি বিষয়টা কি? আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এই অ্যারের মধ্যে আমি এই নাম্বার অফ ক্যারেক্টার, এটা একটা ইন্ডেক্সের নাম, ইন্ডেক্সের মধ্যে আমি এই ফাংশনটা কি রিটার্ন করতেছিল এতক্ষণ, এই গিভেন টেক্সটের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে তার টোটাল লেন্থ সে রিটার্ন করতেছিল না, সেটাকেই কিন্তু আমি কি করলাম, অ্যারের এই ইন্ডেক্সের মধ্যে রেখে দিলাম। এটা অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে আমরা কি বলতে পারি সোহেল, অ্যারের একটা, হ্যাঁ
একটা ভেরিয়েবল একটু ভেরিয়েবল বলতে পারি। তাহলে এটার মধ্যে আমি রাখলাম আবার নাম্বার অফ ওয়ার্ড। সো এর মধ্যে কি আমি একাধিক ভ্যালু রাখতে পারি না? জি স্যার। একাধিক ইন্ডেক্সের মাধ্যমে রাখলাম, একাধিক ইন্ডেক্সের মাধ্যমে রাখলাম। এখানে যদি আরো 100টা ভ্যালু থাকতে কোনো সমস্যা ছিল? না, স্যার। ইন্ডেক্সটা চেঞ্জ করে দিতাম। বাট আমি যখন কোথাও রিটার্ন করব, তখন কিন্তু আমি কি ইন্ডেক্সে রিটার্ন করব না এর নাম ধরে রিটার্ন করব? এর নাম বলুন। এর নাম ধরে, যে রেজাল্ট কি, এটা আমার মেন এরে না, এর মধ্যে ইন্ডেক্সের মধ্যে ভ্যালু আছে, কিন্তু রিটার্ন যখন করতেছি তখন কিন্তু কি এরটা রিটার্ন করলেই হবে, আমার ইন্ডেক্সগুলো লাগবে না, এর মধ্যে ইন্ডেক্সগুলো কিন্তু আছে। এবার আমি এখান থেকে রিসিভ করব, আমি এখান থেকে রিসিভ করে বললাম যে RES রেস। তাহলে এই রেসটা কি বলেন তো? এটা কি আমার অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল? সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে? ভালো করে বলেন, এটা কি? এটা তো সিঙ্গেল ভেরিয়েবল। এটা সিঙ্গেল ভেরিয়েবল কিভাবে? এটা কি অ্যারে না? এটা তো অ্যারে। এই যে রেজাল্ট ইজ ইকুয়াল টু একটা অ্যারে বলে নিলাম, এরপর অ্যারের মধ্যে নাম্বার অফ ক্যারেক্টার, এটা একটা ইন্ডেক্সের মধ্যে এটা রাখলাম, নাম্বার অফ ওয়ার্ড এই ইন্ডেক্সের মধ্যে এটা রাখলাম। এবার ফাইনালি আমি অ্যারেটাকে কি করলাম? রিটার্ন করে দিলাম। তাহলে এটাকে রিসিভ করবে কি এখানে? সো এটাও কি একটা অ্যারে, তাই না? এটাও একটা অ্যারে। এবার আমি এখান থেকে ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, পারবো না? এই যে নাম্বার অফ ক্যারেক্টার, এখানে কি করব? ভ্যালুর মধ্যে ESP ইকো কি হবে? ইন্ডেক্সটা ধরে ফরেস্ট ইনস্টল করা যাবে। আর ফরেস্ট লুপ লাগবে কেন? RES এর মধ্যে এখানে ইন্ডেক্সটার নাম কি হবে বলেন তো? নাম্বার অফ নাম্বার অফ স্যার এখানে সেট করা লাগবে না স্যার? স্টেপ তো অবশ্যই করা লাগবে, আমি সেটা বের করলাম না, কারণ ওটা আমরা জানি ঠিক। ওটা আপনারা করেন, সমস্যা নেই। আপনি তো রেস লেখেন কিন্তু ওখানে তো স্যার রেজাল্ট আছে। কেন রেজাল্ট আছে? আমি এই এই যে স্যার নাম্বার অফ নিচে ক্যারেক্টার রেস আছে। এটাকে আবার এটা তো রিটার্ন করলো, রিটার্ন করে আসলো কার মধ্যে? এর মধ্যে আছে। আমি এখানে রেজাল্ট দিলেও কোনো সমস্যা ছিল না। সেটাই তো বলেছি স্যার। হ্যাঁ ছিল না তো। হ্যাঁ, রেস নামে ধরছি আর কি। এই ফাংশনটা কলিং হওয়ার পর, হ্যাঁ বলেন। স্যার আমি যদি রেজাল্ট দিয়ে কল করতাম তাহলে তো রেসের কোনো এখানে কোনো ভ্যালু আছে না। আমি একে রিটার্ন করলো, সে কি রেজাল্ট রিটার্ন করলো, তাই না? সে এই ভেরিয়েবলটাকে রিটার্ন করলো। এই ভেরিয়েবলের মধ্যে এখন এই ফাংশনটা রিসিভ করবে না? জি। সো রিসিভ সে যে কোনো নাম দিয়ে করতে পারে। এখানে আমি এক্স লিখলেও কোনো সমস্যা নাই। না আমি যে ওখানে যে কল দিচ্ছি স্যার, আমি শুধু এখানে? না না নিচে স্যার টেক্সট ফিল্ডে হ্যাঁ, আমি যে এখানে যে কল করতেছি, এখানে আমি সরাসরি এখানে রেজাল্টকে কল করলে কি হতো? রেজাল্টে না, সরাসরি তো কল করতে পারবো না, কারণ ফাংশন তো রিটার্ন করতেছে। এই ফাংশনটা আমি কল করলাম এখান থেকে না, জি। সো এখানে তো রিসিভ করতে হবে। আমি এখান থেকে রেজাল্টকে রিসিভ করতে পারবো না, তাহলে রিটার্ন করলে আগে আমাকে ওই ফাংশনটাকে রিসিভ করতে হবে। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারতাম, এই ফাংশনটাকে এখান থেকে কল না করে সরাসরি ওখানে সরাসরি এখান থেকে কল করতে পারতাম। মানে বাইরে কল করতে হবে। হ্যাঁ, তো ওইটা একটু ঝামেলা হয়ে যেত আর কিভাবে করাটাই ওয়াইজ এই ক্ষেত্রে আর কি। কখনো কখনো আপনাকে ওটাই করতে হবে, এখানেই ফাংশন কল করতে হবে, ওইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আর কি। সো এই ক্ষেত্রে এভাবে করাটাই ওয়াইজ হবে। তাহলে এখানে রেস বললাম কি নাম্বার অফ ক্যারেক্টার, আর এখানে কি হবে? এই যে এখানে নাম্বার অফ ক্যারেক্টার, এই কথাটা আমি কই থেকে পাইলাম বলেন তো? এই যে ইন্ডেক্স, এখান থেকে কিন্তু আসছে, কারণ এই ইন্ডেক্সে আমি এই ভ্যালুটা রাখছিলাম, আবার এই ইন্ডেক্সে হয়েছে না। হ্যাঁ ওইটাই তো স্যার ওইটাই বলতেছিলাম। এবার দেখেন হবে হওয়ার কথা আর কি। এবার চেক করি, ওই যে সেট না দেওয়ার কারণে এগুলো চলে আসছে আর কি। যাক, আসুক, সমস্যা নাই। হ্যালো বেসিস, হ্যালো BITM, হ্যালো ACIP, ওরে আল্লাহ এত হলো। কয়টা আসছে? 36 স্যার ঠিক আছে। 1 2 3 4, 4 দুগুণে 5 আর 1 6, তাই না? 6। আর এখানে টোটাল ক্যারেক্টার আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36টা। তো 35 36টার মতো ক্যারেক্টার আছে এখানে, আর এখানে ওয়ার্ড আছে কয়টা? 6টা। তো দেখেন, এখান থেকে কিন্তু আমরা একটা ডিসিশন নিতে পারি আজকে থেকে, যখন কোনো একটা ফাংশন থেকে একাধিক ভ্যালু রিটার্ন করার দরকার হবে, তখন আমরা কি ইউজ করবো? অ্যারে ইউজ করবো। অ্যারে ইন্ডেক্সের মধ্যে সবাই রেখে দিয়ে বাস, নতুন জিনিস শিখলাম এটাই স্যার এতক্ষণ। হ্যাঁ। সো অ্যারেটাকে আমরা রিটার্ন করতে পারবো।
এখন দেখেন আমাদের হাতে কতগুলো ফাংশনের ডেফিনেশন আছে দেখেন তো। আপনাদের ছোট একটা হোমওয়ার্ক আমি দিব আর কি। সো বাট তার আগে আর যে কাজটা করে নিচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা প্রথমে এই একটা ফাংশন, তাই না, এই একটা ফাংশন মাই অ্যারে সার্চ, তারপরে ইভেন্ট নাম্বার এটা একটা ফাংশন, অড ইভেন্ট এটা একটা ফাংশন, মোটামুটি প্রায় 4টা ফাংশন আমরা করলাম আজকে, তাই না? 4টা না 5টা, 1 2 3 4 5টা ফাংশন করা হয়েছে। এবার একটা কাজ করি, যেটা করা হয় সাধারণত যে পেজে HTML এর কোড থাকে, এখানে কি HTML এর কোড আছে না? যে পেজের মধ্যে HTML এর কোড থাকে ওই পেজের মধ্যে কখনো ফাংশনের ডেফিনেশন দিতে হয় না। ফাংশনের ডেফিনেশনগুলো অলওয়েজ আলাদা ফাইলের মধ্যে রাখতে হয়। সেই জন্য আমরা একটা কাজ করি সবাই, আমরা যে কয়টা ফাংশনই আজকে তৈরি করছি, আপনি কিন্তু তৈরি করছেন ফাংশন, এখানে এমন কেউ আছেন একটা ফাংশন তৈরি করতে পারেন নাই? একটা না একটা তো হয়েছে নাকি? সো এবারে এই যে এখানে এসে আমি একটা ফাংশন নিচ্ছি, এভাবে খেয়াল করেন, একটা PHP ফাইল নিচ্ছি নতুন করে। আমি বললাম যে ফাংশন ডেফিনেশন, স্যার আপনি এটা বলতে চাচ্ছিলেন যে এক পেজ থেকে কল করব আরেক পেজ থেকে আসবে। ফাংশন ডেফিনেশন ডট পিএসপি নামের আমি একটা ফাইল নিলাম। এই ফাইলের মধ্যে আমার এখানে যে 5টা ফাংশন আছে সবগুলোর ফাংশনের ডেফিনেশনটা নিয়ে আসি আমরা কাট করে। দেখেন এই যে একটা ফাংশন আছে না, ওয়ার্ড কাউন্ট, এটা কি ফাংশন ডেফিনেশন না? এটাকে কাট করলাম যা থাকে কপালে, আপনারা তো আসেনি, কাট করে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ সবগুলো নিয়ে আসেন, একবার কাট করে নিয়ে আসেন, ঘাড়ে ধরে নিয়ে আসেন, না আসতে চাইলে একটা দিয়েন ঘাড়ের মধ্যে। এবার এটাই কি একটা ফাংশন না? একটু ওই যে সেকেন্ড ব্র্যাকেটগুলো দেখে নিয়ে আসেন, ঠিক আছে? এটা আর একটা নিয়ে আসলাম। সো 2টা ফাংশন এখানে নিয়ে আসলাম, অ্যারে সার্চ। এবার কি আছে, অড ইভেন্ট, এটা তো মারাত্মক, এটা তো ভুল হবেই। তাহলে বাটনটা কি বাদ দিয়ে দিব না? বাটনটা বাদ দিয়ে দিবেন মানে? হ্যাঁ বাটন ছাড়া আর কি, শুধু ফাংশনের ডেফিনেশনটা, কিন্তু অন্য কিছু না, খেয়াল করেন। ফাংশনকে যে কল দিছি সেটা ওটা না, ওটা এখানে থাকবে, ফাংশনে কলিং ভিউ পেজেই থাকবে, কারণ ফাংশনে কলিং যেখানে আউটপুট হতো সেখানে যাবে, তাই না? সো ফাংশনের কলিংটা যদি আমি ফাংশন পেজে নিয়ে যাই তাহলে কি কোনো লাভ হবে? লাভ হবে না। সো ফাংশন ডেফিনেশন, ফাংশনের নাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এখানে ধরবেন, দেখবেন নিচে কোথায় শেষ হয়েছে, এই যেখানে শেষ হয়েছে, তাহলে এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? এই যে ফাংশনের নাম, এই পুরো জিনিসটা কাট করলাম। ডেফিনেশনটা কিন্তু এখানেই থাকবে, মানে কলিংটা ভিউ পেজেই থাকবে। এবার এটাকে এনে অন্য জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে আমার কয়টা ফাংশন আসলো এখানে? একটা কমে খালি 3টা। সো আরো নিয়ে আসি, এটার একটা পেজ, সেখানে একটা ফাংশন অড নাম্বার একটা ফাংশন দেখা যাচ্ছে, সেই ফাংশনটার ডেফিনেশনটাও আমরা এখান থেকে কাট করে নিয়ে ফাংশন ডেফিনেশন পেজের মধ্যে এভাবে রেখে দিলাম। এবার আমাদের আরো একটা আছে, তাই না? এই যে পাওয়া গেছে অড নাম্বার। স্যার ফাংশন ডেফিনিশন নিচে রিটার্ন টাইপ তো স্যার ওখানে ওর সমস্যা নাই, শুধু ফাংশন ডেফিনেশন আর কিছু লাগবে না। সবগুলো আমি দেখেন 1 2 3 4 5, আমি আমার 5টা ফাংশনই ফাংশন ডেফিনেশন পেজে নিয়ে আসছি। এটা ইরর হলো কেন? কেন? ফাংশন অড নাম্বার অলরেডি ক্লিয়ার, অড নাম্বার নামের একটা ফাংশন অলরেডি আছে, কোথায় আছে? আমরা দুটো এটাকে অড ইভেন্ট করি কিংবা ইভেন্ট নাম্বার করি। অড ইভেন নাম্বার, দুইটা আছে আমার। অড নাম্বার 2টা কেন? স্যার একটা অর্ডার জন্য একটা ইভেন্টের জন্য করেছিল তো ওদের নাম চেঞ্জ করে এটা ইভেনের, নিচেটা কি ইভেনের? এটা আচ্ছা ইভেন। স্যার ফাংশনের নাম সেম হওয়া যাবে না। না 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 না, সেম হওয়া যাবে না। হ্যাঁ সেম হলে গন্ডগোল লাগবে, রাইট। কি করে? ডাকে আর আগেরটা ইভেন, আগেরটা ইভেনের না এটা ইভেনের? এটা ইভেন। হ্যাঁ তাহলে এখানে কি লিখবো? ইভেন নাম্বার। তাহলে এখানে যেহেতু লিখলাম এটা আবার ঠিক করে দেওয়া লাগবে, কিন্তু কলিংটা কোথায়? ঝামেলা হয়ে গেল স্যার কাট করতে আসে কোনটার কাজ কি ঠিক করলাম। এই যে ইভেন নাম্বার, আর একটু ঠিক করেন না, আচ্ছা একটু করেন না। হয় নাই? রাশেদ কি দেখতেছেন? স্যার বুঝতেছি। করেন করেন না, বোঝা হচ্ছে না তো? এমনই কিছু না, কিন্তু খুবই সিম্পল বিষয়গুলো। আমি জাস্ট প্রত্যেকটা ফাংশনের ডেফিনেশনটাকে কাট করে আলাদা একটা পেজে রাখতেছি, তাই না?
সবার রাখা হয়েছে? না স্যার, রাখেন। একটা বাকি আছে। ওই শুধু অড নাম্বারে ইভেন নাম্বার করে দেন। এটা করা হয়ে গেলে ক্লাস শেষ। আমার সমস্যা নেই, আমি আগে করে দিয়েছি। আপনি কয়টা হচ্ছে? 5টা। অনেকগুলো আছে। আমার খালি একটা, আপনাদের কয়টা জানি না। সো ফাংশনগুলো আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এবার যদি আমরা একটা কাজ করি, এবার যদি ধরেন কোনো একটা জায়গায় যাই, এই যে মনে করেন প্রজেক্টের মধ্যে থেকে কি হলো এটা, আমরা মনে করেন যে অ্যারে সার্চ এখানে গেলাম, কোনো সমস্যা নাই, এখানে একটা কিছু লিখি পিএইচপি লিখে সাবমিটে ক্লিক করলাম, হাই হাই কি কয় ফাটাল এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন কি মাই অ্যারে সার্চ। তার মানে কি, এটা ফাইলটার নাম কি অ্যারে সার্চ, কোডিং এ যাই, এই যে অ্যারে সার্চ, এই যে মাই অ্যারে সার্চ, এই ফাংশনে যে কল করছি এর ডেফিনেশন কোথায় আছে, আলাদা একটা পেজে আছে না, কিন্তু সে কিন্তু পাচ্ছে না, খেয়াল করছেন? তো আমার কি করা লাগবে, আমাকে লিংক দিতে হবে। সো কোনো একাধিক একটা পিএসপি ফাইল আর একটা পিএসপি ফাইলের সাথে লিংক দেওয়ার জন্য দুইটা সিনট্যাক্স আছে, তাই না? ইনক্লুড আর একটা কি রিকোয়ার। সো ইনক্লুড আর রিকোয়ার। সো যখন একটা পিএসপি ফাইলের সাথে আর একটা পিএসপি ফাইলে লিংক করবেন, যে ফাইলটা লিংক করবেন সেই ফাইলটার মধ্যে যদি শুধুমাত্র পিএসপির কোড থাকে তাহলে ইউজ করা হয় রিকোয়ার। আর যদি আমি একটা ফাইলের সাথে একটা ফাইলে লিংক করতে চাচ্ছি, আমি যার সাথে লিংক করতে চাচ্ছি সেখানে HTML এর কোডও আছে, পিএসপির কোডও আছে, তাহলে ইউজ করতে হয় ইনক্লুড। আর যদি শুধুমাত্র পিএসপির কোড, মানে হ্যাঁ, পিএসপির একটা ফাইলের সাথে আরেকটা ফাইল ইনক্লুড করার জন্য দুইটা সিনট্যাক্স আছে, একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে রিকোয়ার। সো ইনক্লুড ইউজ করবেন কখন, রিকোয়ার ইউজ করবেন কখন? সো যখন আপনি যে পিএসপি ফাইলের সাথে লিংক করবেন সেখানে যদি শুধুমাত্র পিএসপির কোড থাকে তাহলে কি ইউজ করবো আমরা? কিছুক্ষণ আগেই তো বললাম রিকোয়ার। আর যদি HTML পিএসপি সব থাকে তাহলে ইনক্লুড। আর এরপরে প্রত্যেকটার সাথে আবার দুইটা করে বিষয় আছে, রিকোয়ার ওয়ান্স, ইনক্লুড ওয়ান্স। এটা কেমন? এটা হচ্ছে যে যখন আবার অলওয়েজ লিংক আপ করে থাকাই লাগবে তখন আমরা ইউজ করবো রিকোয়ার, আর যখন দরকার তখন আসবে, ওটার জন্য কি ইউজ করবো? ওয়ান্সটা। তাহলে আমরা এখানে এই ফাংশনের ডেফিনেশন, এখানে আমরা এভাবে যদি বলি রিকোয়ার ওয়ান্স, কোনটা হবে? ফাংশন ডেফিনেশন ডট ব্যাকস্ল্যাশ, এটা লাগবে না। ফাংশনের পেজের সাথে আমি যখন রিকোয়ার ওয়ান্স দিয়ে দিলাম, পেজের নামটা বলে দিচ্ছি। রিকোয়ার ওয়ান্স দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং সাইনের মধ্যে কি করে দিলাম, ওই পেজের ওই পেজের নামটা বলে দিলাম। এবার আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখবেন আমাকে ফাটাল এরর কিন্তু এবার দেখানোর কথা না। চেক করি, পিএসপিতে সবচেয়ে ডেঞ্জারাস এরর হচ্ছে ফ্যাটাল এরর। এবার এখানে আমি বলে দিলাম কি আসতেছে, স্টিল কি আসতেছে, মাই অ্যারে সার্চ আর ওই যে স্যার একই ক্যান নট আনডিফাইন্ড ফাংশন ফ্যাটাল এরর। আমারটা হলো না কেন? স্যার মাই অ্যারে সার্চ এই কথাটা কি বারবার আসার সমস্যা? ওর তো অনেক জায়গায় এটা ব্যবহার করা হচ্ছে। না, সমস্যা নাই। স্যার এরে সার্চে লিখতে হবে, জাস্ট লিংকটা উপরে দিয়ে দিলে স্যার কোনো সমস্যা নেই। লিংকটা উপরে দিয়ে দিব। পরে হলে ভিতরে হবে না কেন? ফাংশনের নাম একই হয়ে গেছে। ফাংশনের নাম এক হলে তো মুশকিল, ফাংশনের নাম এক হওয়া যাবে না। এক পেজের মধ্যে মাই অ্যারে সার্চ এটা হচ্ছে দুই জায়গায় ব্যবহার করা পড়ছে স্যার।
একটা হলো স্ট্রিং দেখার জন্য আর একটা হলো PHP CSS এটা দেখার জন্য। আর আপনি স্ট্রিং লেন্থ অ্যারে সার্চে আমি কোথায় দিচ্ছি? অ্যারে সার্চে আপনারা সবাই ঘুমাচ্ছেন, সাথে আমিও। ফাইন, কংগ্রাচুলেশন ইনক্লুডিং মি। এখানে দেওয়া লাগবে না? ওখানে এখানে স্যার রিকোয়ার হবে স্যার। কেন? না স্যার, নয় যে আপনি যে বলেন মানে এটা তো স্যার রিকোয়ার হবে। আমরাও PHP শিখতেছি, আপনি PHP আচ্ছা আচ্ছা আচ্ছা, রিকোয়ার হবে না। আচ্ছা, এবার দেখি হয় কিনা। PHP এবার কি দেখাচ্ছে? ফাউন্ড। ভুল জায়গায় লিখছিলাম, এবার একটা স্পেস দিয়ে PHP লিখছি, এবার কিন্তু কি দেখাবে? নট ফাউন্ড। কারণ স্পেস দিয়ে লিখলে কিন্তু, এই যে স্পেস দিয়ে লিখলে সেটা কিন্তু থাকলেও কি দেখাবে? থাকলেও নট ফাউন্ড দেখাবে, কারণ এর আগে কিন্তু এই যে একটা স্পেস আছে, খেয়াল করেন বিষয়টা। ঠিক আছে, ফাইন। সো তাহলে এভাবে আমরা প্রত্যেকটা পেজের সাথে যদি ফাইলটা লিংক দিয়ে দেই তাহলে কি হবে? স্টেটের মধ্যে দিলেও হবে, বাইরে দিলেও হবে। সো আমরা স্ট্রিং লেন্থের মধ্যে এখানে দিয়ে দিলাম। আর ওয়ান্স আর রিকোয়ার্ড এই লোকে রিকোয়ার ওয়ান্সটা হচ্ছে কি, যে সব সময় থাকবে না, লেগে থাকবে না, লিংক আপ থাকবে না। আর রিকোয়ার কলিং হলে আসবে। আর রিকোয়ার মানে কি, সব সময় থাকবে। কোনটা দেওয়া দুটোই ভালো, এটা আসলে ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। আপনি একটা প্রজেক্ট করতেছেন, ডেটাবেস তো সব সময় লাগবে। ডেটাবেস কিভাবে কানেক্ট করবেন? রিকোয়ার দিয়ে সব সময় লাগবে। ফাংশন ডেফিনিশন পেইন্ট করবে স্ট্রিং ওই যে কাজ তো করবে সব সময়, বাট একটু পার্থক্য আছে। রিকোয়ার কি, রিকোয়ার যখন আপনি দিয়ে কোনো একটা পেজের সাথে লিংক করবেন, ওই পেজটা অলওয়েজ কানেক্ট থাকবে, কিছু করেন আর না করেন। আর রিকোয়ার ওয়ান্স দিলে সবসময় কানেক্টেড থাকবে না, যখন দরকার তখন কানেক্টেড হবে। ঠিক আছে, ফাইন। সো আজকে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, শনিবারে কি পরীক্ষা হবে আমাদের? কি পরীক্ষা? আজকে কি তারিখ? আজকে কি মানে কি বার আর কি? আজকে স্যার বুধবার শেষ। স্যার একমাত্র এই শনিবারই পরীক্ষা দেওয়ার জন্য ভালো দিন স্যার, কারণ বৃহস্পতি শুক্র 2 দিন ছুটি আছে, পড়াশোনা করতে পারবো স্যার। এরপরে কোনো দিন হলে অফিস করে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, একটা মিনিট। টেক্সট দেখি